আইডিয়া সবসময় পাওয়া যায় না। আইডিয়া আসে বই পড়তে পড়তে, কোনো একটা ভিডিও দেখলেন, ওই ভিডিওর মধ্যে থেকে একটা পয়েন্ট খুঁজে পাচ্ছেন, ওই পয়েন্ট নিয়ে লিখলেন, অথবা আপনি একটা পয়েন্ট স্ট্রাগল করছেন, ওই স্ট্রাগল পয়েন্টটা নিয়ে লেখেন যে আমি এটা স্ট্রাগল করছিলাম, এটার সলিউশন এইটা, দ্যাটস ইট। যে জিনিসটা আমরা পাই, মানে সোশ্যাল ম্যাটেরিয়াল যাই আমরা পাই, ওটা কোনো সময় ঢালাওভাবে ওইটারে ইউজ করা উচিত না। এটাই হচ্ছে আমাদের এখানকার লেসন, যে ওইটারে আমি তো পাইতেছি একটা সোর্স, বাট আমার উচিত যে ওইটারে হচ্ছে আরো বেশি মডিফাই করা, ওইটারে আমার থেকে নতুন কিছু করার নিজের মতো করে ব্যবহার করতে জানা। একটা কোম্পানি দাঁড় করাইতে কিন্তু অন্য কিছুর প্রয়োজন হয়, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড। পার্সোনাল ব্র্যান্ডিং ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং দ্যাট ক্যান হেল্প টু গ্রো এ ব্র্যান্ড। একটা কোম্পানি তখনই হাই লেভেলের সার্ভিস বিক্রি করতে পারবে যখন ওই কোম্পানির একটা স্টোরি থাকবে, ইন্সপাইরেশন স্টোরি। তোমার কথা অনুযায়ী আমি করছিলাম, ঠিক আছে, লিড ম্যাগনেট লাগাইছিলাম, এই লিড ম্যাগনেট দিয়ে আমি পোস্ট করছি, আমি পোস্টে ভালো সাড়া পাইছি, এমনকি আমি 2টা আইসিটি পাইছি, ঠিক আছে। আর তারা কিন্তু আইডিয়াল ক্লায়েন্ট, আমার সঙ্গে কথা হয় তাদের, এমনকি তারাও ওই জায়গায় সাবমিট করছে তাদের ইমেল। আমি তখন বুঝতে পারছি, ও এরা তো ডুবে ডুবে জল খায়। মানে আমার তুলে বলে না, কিন্তু আমার সার্ভিসের, আমার পিডিএফটা পাওয়ার জন্য তারা ঠিকই ইমেল সাবমিট করে। আমাদের দেশের অ্যাকচুয়ালি যে যারা মানে কোর্স করে অথবা যাই বলে আউটরিচ মেথড যারা শিখায়, তারা ম্যাক্সিমাম হচ্ছে যে একটা ইমেল টেমপ্লেট দিয়ে দেয় যে এটাই সবাই দিবা, এটা দিয়ে স্প্যাম করবা। আর এই সেম জিনিসটাই যখন একটা মানুষ ডেইলি 100-200 করে পাইতেছে, দ্যাট মিনস সে বুঝতেছে যে এরা কোনো কাজের না, এরা হচ্ছে সব ফ্লাফ। তো হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন মুস্তাকিম ভাই, আমার খুবই প্রিয় একটা বন্ধু। তো কি অবস্থা? গুড, এভরিথিং ইজ গুড। গ্রেট। অনেকদিন পর অ্যাকচুয়ালি বিষয়টা এটাই যে আমরা অনেকদিন পরে কনভারসেশন করতে বসছি, এন্ড আমরা মানে অনেক কনভারসেশন করছি, বাট আমাদের আজকের গোল হচ্ছে এটাই যে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে অনেক বেশি কথা বলবো এন্ড সবাইকে গাইড করাটা হচ্ছে আমাদের মেইন মোটো। তো বেসিক্যালি আমার ব্যাপারে তো সবাই জানে এন্ড তোমারও অনেকেই সবাই চিনে, বাট তারপর আমি চাই যে একটা শর্ট ইন্ট্রোডাকশন দাও যাতে চিনতে পারে আর কি। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, আমি একজন প্রফেশনাল এসইও স্পেশালিস্ট। আমি খুব ভালো কন্টেন্ট লিখি লিঙ্কডইনের মধ্যে, প্রায় প্রতিনিয়ত লিখি। পার্সোনাল ব্র্যান্ডিং এর ব্যাপারে একটু নলেজ আছে, এজন্য এই ব্যাপারে সবাইকে একটু অ্যাওয়ার করি, এ ব্যাপারে যেন সবাই আগ্রহ হয় পার্সোনাল ব্র্যান্ডিং এর ব্যাপারে। গ্রেট। পার্সোনাল ব্র্যান্ডিং আসলে কম অভিজ্ঞতা না, তোমার যে অভিজ্ঞতা আছে সেটা আসলে অনেক বেশি, যে কারণেই আজকে আমরা এই ব্যাপারে কথা বলতে বসছি। এন্ড বলতে গেলে আমরা দুজনেই আসলে ভালো করতেছি অনেক বেশি, দ্যাটস আমরা হচ্ছে বসলাম। তো এনিওয়েজ, এখন মূল বিষয় যেটা, যে পার্সোনাল ব্র্যান্ডিং এমন একটা জিনিস যেটা এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা হাইপ করার মতো টপিক। তো এখন মূল বিষয় হচ্ছে যে অনেকেই অ্যাকচুয়ালি এই জিনিসটার ভ্যালুটা বুঝতেছে না, যে পার্সোনাল ব্র্যান্ডিংটা আসলে করলে আমার বেনিফিটটা কি হতে পারে এন্ড এটার ফিউচার কিরকম হতে পারে। আর অনেকে এমনই আছে যে জানে যে পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটাই আসলে কি। তো ফার্স্ট অফ অল এই জিনিসটা নিয়ে বলতে চাই, পার্সোনাল ব্র্যান্ডিংটা আসলে কি এন্ড এটার মানে ফিউচার ইমপ্যাক্টটা কিরকম হতে পারে। আমি একটু জিনিস বলে দেই। আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি 2022 সালের দিকে, তখন আমি নিজেও জানতাম না পার্সোনাল ব্র্যান্ডিংটা কি। আমাকে অনেকজন বলতো যে তুমি যেহেতু কাজ পাইতেছো না ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, তাহলে পার্সোনাল ব্র্যান্ডিং করো। তো আমি নিজেকে ভাবতাম পার্সোনাল ব্র্যান্ডিং আবার কি, এটা কি করতে হয়। এটা নিয়ে একটু অনেক ঘাটাঘাটি করতেছি, ইউটিউব ভিডিও দেখতেছি, পরে দেখি যে এগুলো একটু একটু টাফ। তবু আমার মন মানে গলতেছে না যে এটা আমি শুরু করব, এটা নিয়ে, এটা আমার দ্বারা পোস্ট লেখা হবে না বা আমার দ্বারা ভিডিও তৈরি করা হবে না। আমার জানো না কেমন এটা কমপ্লিকেটেড মনে হতো। তা পরে আমি লিঙ্কডইনে যাত্রা শুরু করি। লিঙ্কডইনে যখন গিয়ে দেখি যে আরো কিছু লোক, এই যে যেমন কন্নর গিল্লিবান, এগুলো লিখতেছে পোস্ট, আমি ভাবতেছি এরকম পোস্টও তৈরি করা যায়, আমিও তো তৈরি করতে পারি। আমিও যদি এরকম পোস্ট তৈরি করি, আমার পোস্টও তো এরকম এনগেজ আনা যেতে পারে, কেন না, সম্ভব না কেন, ট্রাই করে দেখি। তো চেষ্টা করলাম যে দুই একটা পোস্ট এরকম তৈরি করি, দেখি। তারপর আমি চেষ্টা করলাম আরেকটা জিনিস, যে টপ ভয়েস ব্যাচ পাওয়ার জন্য। আমি ভাবলাম দেখি তো টপ ভয়েস ব্যাচ কিভাবে পেতে হয়। ইউটিউবে রিসার্চ করতেছি, ইউটিউবে রিসার্চ করে দেখি যে এভাবে পাইতে হয়, কন্ট্রিবিউট করা লাগে আর্টিকেলগুলোতে। তো আমি ভাবতেছি তাহলে আমিও করি। আচ্ছা দেখি টপ ভয়েস ব্যাচ পাওয়া যায় কিনা। 1 মাস চেষ্টা করি, পরের 1 মাস চেষ্টার পরেই দেখি যে আমাকে এসইওর জন্য টপ ভয়েস ব্যাচ দেওয়া হয়েছে। আমি ভাবতেছি তাহলে তো গ্রেট,
এখন একটা অথরিটি তৈরি হলো আমার প্রতি। এইরকম করতে, করতে আমি এখন পোস্ট লিখতে এমন একটা অভ্যাস হয়ে গেছে। পোস্ট লেখার মানে এখন লিখতে আমার যেকোনো কিছু বলতে আমি এখন আর শাই ফিল করি না বা যে ইন্ট্রোভার্ট ফিল করি না। যা কিছু বলার ইচ্ছা বলে দেই সবকিছু। মানে আগে ১ম এ সবাই এরকম হয়, সবারই এরকম হবে যে আপনি YouTube এ আসলে এই যে নার্ভাস ফিল হবে। যে কি বলবো, কি বলতে কি যে বলে ফেলাই, হঠাৎ করে কে কি মনে করবে? আরে ভাই বলে ফেলান না, কি মনে চায় আপনার? যা বলতে ইচ্ছা করে বলে ফেলেন। কে কি বলবে? আমাদের ভিডিওতে ভিউ হয় না। আচ্ছা দেখে ফেলুক, কে কি বলতেছে বলুক। সমস্যা নাই। এখান থেকে আপনার নার্ভাসটা চলে যাবে। বা আপনার যে anxious ফিলিং শাই এটা চলে যাবে। এটা আর হুম, হুম, থাকবে না। প্রতিনিয়ত যারা লেখে এবং ভিডিওতে কথা বলে ক্যামেরার দিকে তাকায়, তাদের মধ্যে আর ইন্ট্রোভার্ট এই জিনিসটা নাই। হুম, হুম, তারা যেকোনো সময় যে কিছু বলতে পারে। তো পার্সোনাল ব্র্যান্ডিং এর ভ্যালুটা হচ্ছে আপনি যখন প্রতিনিয়ত পোস্ট লিখতেছেন, এতে আপনার রাইটিং স্কিল বাড়তেছে। আপনি যখন প্রতিনিয়ত YouTube এ ভিডিও তৈরি করতেছেন, আপনার ব্যাপারে মানুষ জানতেছে। আ আর আপনার ওই যে anxious ফিলিং বা ফিলিং শাই এটা চলে যাচ্ছে। আপনাকে আর ইন্ট্রোভার্ট ফিল হবে না। আপনি যেকোনো মিটিং এর মধ্যে আপনি এমনভাবে কথা বলবেন যেন মনে হবে যে এই লোক তো একদম এক্সপার্ট, খুবই এক্সপার্ট। এমন সুন্দরভাবে কথা বলতেছে, গুছিয়ে বলতেছে। কারণ এটা একটা কথা বলার ধরনটা তৈরি হবে আপনার এখান থেকেই। যখন আপনি পার্সোনাল ব্র্যান্ডিং স্টার্ট করবেন। আপনাকে ওই যে সাজিয়ে আর লেখা লাগবে না। সাজিয়ে অটোমেটিক্যালি আপনার কথা বের হতে শুরু করবে। বিষয়টা বুঝাইতে পারছি। ইয়েস, ইয়েস। তো বেসিক্যালি এটাই যে লিঙ্কডইন, আমরা তো লিঙ্কডইন থেকে স্টার্ট করছি। তো হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে এটাই যে পার্সোনাল ব্র্যান্ডিং আসলে অনেক কিছুকে হচ্ছে নির্দেশ করতেছে, অনেক কিছুরই আছে করে। তো এখন প্ল্যাটফর্ম একটা ম্যাটার করে যে আপনি আসলে কোন প্ল্যাটফর্মটাতে হচ্ছে নিজের স্ট্যান্ড আউট করবেন। তো হ্যাঁ, এখন বলতে গেলে যে অনেক সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, যেটা এখন এক্স, আর ইউটিউব তো আছেই। তো এখন বলতে গেলে যে এখন লিঙ্কডইনটা সবচেয়ে বেশি পপুলার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, দ্যাটস ওয়াই আমরা সবাই হচ্ছে এখানে এখন ট্রাই করতেছি। তো এখন মানে লিঙ্কডইনে যে পার্সোনাল ব্র্যান্ডিং আমরা করতেছি, তো এটার আমাদের মানে অনেক বেনিফিটস আছে, এন্ড আরো অনেক রিজন আছে, সবকিছুই আছে। তো এখন ধরেন যে লিঙ্কডইনে একটা বিগিনার পার্সোনাল ব্র্যান্ডিং স্টার্ট করতে চাইতেছে অথবা করবে, অথবা যে অলরেডি লিঙ্কডইনে আছে বাট সে অ্যাকচুয়ালি প্রপার যে রোড ম্যাপ সেই জিনিসটাই জানে না যে অ্যাকচুয়ালি আমার কি করা উচিত এখানে অ্যাকচুয়ালি। হুম, তো হুম, এই হুম। ক্ষেত্রে এই ক্ষেত্রে ওই বিগিনার অথবা যেই হোক তার আসলে কি করা উচিত? এই যে গুড প্রশ্ন। আমিও এরকম ফিল করতাম যে আমার কোথা থেকে শুরু করা উচিত বা কিভাবে শুরু করলে আমার ভালো হবে। এটা হচ্ছে বিগিনার কোয়েশ্চেন। এটা গুড কোয়েশ্চেন। সবার ১ম এ যা করা উচিত, আমি যেটাতে স্ট্রাগল করছি, পোস্ট কিভাবে লিখবো? পোস্ট লেখার জন্য নিজে খাতা কলমে লেখেন। নয়তো ওই কম্পিউটারে টাইপ করে ডক ফাইলে লেখেন Google ডকের মধ্যে। আপনার কি বলতে ইচ্ছা করে? আপনি যেই স্কিল নিয়ে কাজ করতে চান, সেই স্কিলের ব্যাপারে আপনি কি জ্ঞান দিতে পারবেন আপনার ক্লায়েন্টকে, সে ব্যাপারে প্রতিদিন লেখেন। প্রতিদিন ২-৩ টা করে পোস্ট লেখেন। ওই পোস্টটা যদি গ্রামার ঠিক না থাকে, তখন ওই গ্রামারগুলো ওই পোস্টটা কপি করে ChatGPT-র কাছে দেন। ChatGPT-র কাছে গিয়ে বলেন যে, "এই পোস্টে একটু মডিফাই করে দেন, আমি এটা LinkedIn এ পাবলিশ করব।" উনি একটা আপডেট ভার্সন দিবে মডিফাই করার পর। আপনি তখন বুঝতে পারবেন যে পোস্টের ধরনটা এরকম হওয়া উচিত। অথবা আপনি কোনো একটা ক্রিয়েটরকে নাম মেনশন করে বলতে পারেন যে এই পোস্টটা আমি লিখছি, এই পোস্টটা আমাকে ওই জেসমিন অ্যালিকের মতো করে দেন অথবা লারা অ্যাকোস্টার মতো করে দেন। অথবা আপনি বলতে পারেন যে কন্নর গিল্লিবানের মতো করে দেন। তখন আপনার কিরকম হবে? ওই পোস্টের ধরনটা ওদের মতো করে একটু তৈরি করে দিবে। আপনাকে পোস্ট লিখতে যে অ্যা মডিফাই করতে খুব বেশি সময় লাগবে না। পোস্টের আইডিয়াটা মেইন জিনিসটা হচ্ছে এই পোস্টের আইডিয়াটা জেনারেট করতে আপনার সময় লাগবে। সবসময় তো পোস্টের আইডিয়া মাথায় আসবে না। পোস্টের আইডিয়া আসে যখন আপনি হঠাৎ করে কিছু একটা কাজ করছেন। কাজ করতে, করতে বা বই পড়তে, পড়তে একটা আইডিয়া পাবেন আপনি। আইডিয়া সবসময় পাওয়া যায় না। আইডিয়া আসে বই পড়তে, পড়তে, কোনো একটা ভিডিও দেখলেন, ওই ভিডিওর মধ্যে থেকে একটা পয়েন্ট খুঁজে পাচ্ছেন। ওই পয়েন্ট নিয়ে লিখলেন। অথবা আপনি একটা পয়েন্ট স্ট্রাগল করছেন। ওই স্ট্রাগল পয়েন্টটা নিয়ে লেখেন যে আমি এটা স্ট্রাগল করছিলাম, এটার সলিউশন এইটা। দ্যাটস ইট। কিন্তু আপনাকে প্রতিনিয়ত লেখা প্রয়োজন। এমন না যে আজকে লিখলাম, একদম ১ মাস পর আবার লিখব। এটা না। এটা তো হয়ে গেল ইররেগুলার।
মানে আপনি কনসিস্টেন্সি ধারাবাহিকতা রাখলেন না, এতে কোনো লাভ হবে না। আপনাকে প্রতিনিয়ত লেখা প্রয়োজন। লিখলে আপনার লেখার ইমপ্রুভমেন্ট বাড়বে। আর মেন জিনিস হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন। যারা বিগিনার আমি অনেকের দেখি তারা প্রোফাইল অপটিমাইজ করে না। প্রোফাইলের অপটিমাইজেশনের একটা গাইড থাকে। আপনারা ২-৩টা ভিডিও দেখেন যে কিভাবে একটা প্রোফাইলকে প্রপারভাবে অপটিমাইজ করতে হয়। ইউআরএল অপটিমাইজ করতে হয়, প্রোফাইলে একটা সুন্দর ছবি দিতে হয়, একটা ব্যাকগ্রাউন্ডের ব্যানার লাগাইতে হয়। ব্যাকগ্রাউন্ডের ব্যানারে এমন একটা অফার লিখে রাখবেন যাতে সবাই মানে দেখাই থাকবে। সবাই যেন ওই প্রোফাইলটা দেখেই অ্যাট্রাক্ট হয়ে যায়। আরো ৮-১০টা প্রোফাইল ভিজিট করেন না, যারা টপ ক্রিয়েটর হয়ে গেছে তাদের প্রোফাইল ভিজিট করেন, তাদেরকে দেখেন। আপনি যার আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন, হয়তো পার্সোনাল ব্র্যান্ডিং করেন, গ্রাফিক ডিজাইন করেন, ইউএক্স ইউআই ডিজাইনার, যে ইন্ডাস্ট্রি হন না কেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য একটা টপ ক্রিয়েটর থাকে। একটা না, অনেক হাজার হাজার টপ ক্রিয়েটর থাকে। টপ ক্রিয়েটরদের ফলো করেন, যারা আপনার ইন্ডাস্ট্রিতে ভালো করতেছে, ভালোভাবে লিখতেছে, ভালোভাবে পোস্ট করে, তাদেরকে ফলো করেন। তাদের ব্যানারগুলো দেখেন কিরকম ভাবে লিখছে। আপনাকে হুবহু কপি করতে হবে না, যা লিখছে তাই দিবেন না, কিন্তু আপনি শুধু মডিফাই করার চেষ্টা করেন। আপনি যে একদিনে এক্সপার্ট হয়ে যাবেন তা না, আপনি ২-৩ বার চেষ্টা করে বা ১০ বার চেষ্টা করে একবার একটু গ্রেড হবেন, তারপর আরো চেষ্টা করতে 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 আরো ভালো হবেন। বিষয়টা এরকম। গ্রেট। তো এখন বিষয়টা হচ্ছে এটাই যে লিঙ্কডইনে স্টার্ট করার জন্য এখন আমাদের হচ্ছে প্রতিনিয়ত এখানে পোস্ট করা উচিত, এন্ড এটাই হলো মেইন ফলো করা কাজ। উচিত। ওকে ওকে। সো এখন এই যে যে সিস্টেম গুলা আমার এখনো মনে আছে, যা তুমি আমার একটা প্রম্পট দিয়েছিলা যে এই প্রম্পটটা ইউজ করে একটা হুক, তো এই হুকটা ইউজ করেছে, এই প্রম্পট ইউজ করে একটা পোস্ট লেখা যায়। তো আই ওয়াজ লাইক, মানে ওই প্রম্পটটা যখন আমি ফার্স্ট টাইম ইনপুট করছি, তো আমার পোস্ট লেখার স্ট্র্যাটেজিটা ছিল ডিফারেন্ট, এন্ড ওইটা ইউজ করার পরে আমি মনে করি না যে ওই পর আমি অন্য কোনো প্রম্পট দিয়ে গেছি। আমি স্টিল এখনো ওইটারে সিম্পল। একটু মডিফাই করে করে ইউজ করতেছি টুকটাক, হ্যাঁ, কিন্তু আমি ওইটা আমি আমি এখানে পাইছিলাম কি জানেন? ওইটা আমি পাইছিলাম লারা অ্যাকোস্টা। ঠিক আছে? লারা অ্যাকোস্টা ফ্রিতে অনেক দিছিল। কোড দিয়ে দিছিল, মানে প্রম্পট দিয়ে দিছিল। আমি ওই প্রম্পটটা নেওয়ার পর আমি ভাবছি এটাকে একটু মডিফাই করা যায় নিজের মতো করে। তারপর আমি ভাবছি আমি কার মতো করে পোস্ট পেতে চাই, তার নামটা মেনশন করে দেই। তারপর আমি ভাবছি এই পোস্টটা কিরকম ভাবে লিখলে আরো ভালো হবে। যেমন আউটপুটে আমি বলে দিছি এই পোস্টের প্রতিটা লাইনের দৈর্ঘ্য যেন ৫৫ ক্যারেক্টারের মধ্যে হয়। তাহলে আমি দেখি যে আউটপুটটা সুন্দর আসতেছে আরো। কারণ উনি শর্ট শর্ট কথা বলবে, লাইনগুলো যখন ছোট ছোট হবে এবং ব্রেকডাউন করে লিখবে, তখন কিন্তু কথাগুলো দেখবেন যে সুন্দর হয় আরো। সুন্দর হয়। হুম। তো এটাই মূল বিষয়, বাট আমি ওই প্রম্পটটাতে আরো ক্রিয়েটিভিটি বাইর করছি। আই মিন, মানে হচ্ছে যেখানে হচ্ছে জেসমিন আলী লেখা ছিল, তো আমি হচ্ছে পার্সোনালি অ্যালেক্স হারমোজিরে খুব ভালো লাগে আমার। আমি তো অলরেডি বলছি বিষয়টা যে $100 মিলিয়ন এন্ড লিডস যে বইটা আছে সেটার যে হ্যাঁ, আমি বইটা পড়ছি। তো আমার পার্সোনালি ওর খুব ভালো লাগে, and ওর যে মানে কথা বলার যে টোন সেটা আমার খুব ভালো লাগে। তো আমি করছি কি যে ওইখানে ওই জিনিসটাই হচ্ছে ইনপুট করছি যে আমার ওর স্টাইলে পোস্ট লেখার মানে লিখে দিতে। তো ওই টোনটা আমার পার্সোনালি এত ভালো লাগছে যে আমি চেষ্টাই করি যে ওই টোনটারই সবচেয়ে বেশি ইউজ করতে। তো এটা ছিল যে প্রম্পটারে, মানে এখানে অ্যাকচুয়ালি যে জিনিসটা আমরা পাই, মানে সোশ্যাল ম্যাটেরিয়াল যাই আমরা পাই, ওটা কোনো সময় ঢালাও ভাবে ওইটারে ইউজ করা উচিত না। এটাই হচ্ছে আমাদের এখানকার লেসন, যে ওইটারে আমি তো পাইতেছি একটা সোর্স, বাট আমার উচিত যে ওইটারে হচ্ছে আরো বেশি মডিফাই করা, এন্ড মডিফাই ওইটারে করা, হ্যাঁ। আমার থেকে নতুন কিছু করার নিজের একটা। মতো করে ব্যবহার করতে জানা। মানে ইয়েস ইয়েস। সবকিছু দেখেন, একটা জিনিস আপনি প্রম্পট পাইলেন, ওইটাকে হুবহু ইউজ করবেন না, নিজের মতো করে মডিফাই করতে শেখেন। যখন আপনি সবকিছু আপনার আইডিয়াগুলো মডিফাই করতে শিখবেন, তখন আপনি নতুন একটা আইডিয়া জেনারেট করতে শিখবেন। এটা 0 to 1 বইয়ের মধ্যে বলা হয়েছিল। ইয়েস ইয়েস। ঠিক আছে? পিটার থিলের বইয়ে। তো আমি একটা জিনিস বলতে চাই আজকে, সেটা হচ্ছে একটা কোম্পানি দাঁড় করাইতে কিন্তু অন্য কিছুর প্রয়োজন নাই। সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড। পার্সোনাল ব্র্যান্ডিং ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং দ্যাট ক্যান হেল্প টু গ্রো এ ব্র্যান্ড। আপনি যে কোনো ব্র্যান্ড একটা স্টার্ট করতে পারবেন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনি একে চেনেন না? মনে করো ইমান গার্জি। ইয়েস ইয়েস, আই নো। ইমান গার্জি, তারপর আর কি আছে, অ্যালেক্স হারমোজি। এদেরকে আমরা চিনি কিভাবে? তাদের কন্টেন্ট বিকজ অফ দ্বারা। পার্সোনাল ব্র্যান্ড, তাদের কন্টেন্ট দেখছি। বিকজ অফ পার্সোনাল ব্র্যান্ড। তো বিকজ অফ পার্সোনাল ব্র্যান্ড, তাদের
তাদের প্রোডাক্ট বা সার্ভিস নিতে কেউ কিন্তু দ্বিধাগ্রস্ত করবে না। যার কাছে টাকা আছে সেই কিন্তু ওর সার্ভিস নিয়ে থাকবে। বিকজ ওই যে ওর যে ট্রাস্টটা, আর ও সবসময় হচ্ছে ওই বিষয়গুলো নিয়ে ওই কথা বলতেছে, এন্ড ওই যে সোশ্যাল প্রুফটা থাকার কারণে মানুষের কাছে হচ্ছে। আমরা আর একটা কথা বলি এখানে, আমি সাপোজ ধরেন যে আমি একটা জায়গাতে হচ্ছে রিচ আউট করতেছি অথবা কারোর সাথে কথা বলতেছি, তো একটা আননোন পার্সন যদি সেখানে যে কথা বলে, তো সেখানে হচ্ছে ওই বিলিফ আর ট্রাস্ট থাকে না যে ও কোত্থেকে ও টপকে বললো। বাট ওই হ্যাঁ হ্যাঁ জায়গাটাতে হ্যাঁ যদি আমার ওই যে সোশ্যাল প্রেজেন্সটা যদি থাকে, এন্ড ও যদি আমার প্রোফাইল একবার হলেও ভিজিট করে, ও কিন্তু ওই দ্বিধাবোধটার ভিতরে থাকবে না যে ও ঠিক আছে এই ব্যক্তিটা তো অচেনা হইলেও বাট ওর একটা ক্রেডিবিলিটি আছে ইন সোশ্যাল মিডিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে কি, সকল ব্র্যান্ড গুলো কিন্তু একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা স্টোরি থাকে। মেন বিষয় ইয়েস। হচ্ছে একটা কোম্পানি তখনই হাই লেভেলের সার্ভিস বিক্রি করতে পারবে যখন ওই কোম্পানির একটা স্টোরি থাকবে, ইন্সপাইরেশন স্টোরি। আমি সুন্দরভাবে যদি এক্সাম্পল দেই, ক্রিস্টিয়ানো রোনালদো এর ফ্যান ফলোয়ার এত বেশি হওয়ার কারণ কি? ও তো মেসির থেকেও ট্রফি কম ওর কাছে। মেসির কাছে তো ফ্যান ফলোয়ার এতটা না। কারণ কি জানেন? ওর কাছে একটা স্টোরি আছে, ওর ব্যাকগ্রাউন্ডের স্টোরিটা ভালো, ইন্সপাইরেশনের স্টোরি। তারপর মনে করেন স্টিভ জবস এত সুন্দর ফোন বিক্রি করে, কারণ এই অ্যাপেল ফোনটা বিক্রি করছে এত দামে কেন? বিকজ এত অফ দামে ব্র্যান্ড। তো হওয়ার কথা না। এত দামে হওয়া মানে লোক তো আরো কম দামে কিনতে পারতো এই আরো ফোনটা। কম দামে কিনতে পারতো। আহ, আমি যতটুকু জানি যে অ্যাপল আরো কোম্পানি, কম দামে তো, হ্যাঁ, আরো কম অ্যাপল দামে তো আরো কোম্পানির ভালো মেইন ফোন গোলটা বিক্রি করতে। হইতেছে, অ্যাপল কোম্পানির মেইন গোলটা হইতেছে যে মানুষের একটা ফিল দেওয়া, লাক্সারি ফিল, যেটা অন্য কোনো ফোন ব্র্যান্ড যাতে না দিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি বুঝলাম ও লাক্সারি ফোন দেয়, কিন্তু আমিও তো লাক্সারি ফোন বিক্রি করতে পারি। আমি অ্যাপেলের পিছনে একটা ম্যাঙ্গো 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 আঁকাইলাম, ম্যাঙ্গো আঁকায় বিক্রি করলাম, হবে না? হবে না। কারণ কি জানেন? কারণ একটাই, আমার ফোন যদি লাক্সারিও হয়, আমার ফোনের স্টোরি নাই, পিছনে স্টোরি নাই যে এই ফোনটা তৈরি করতে কতটা আমার মেহনত হয়েছে, এই ফোনটার যে মালিক সে কতটা স্ট্রাগল করে বড় হয়েছে ছোটবেলার থেকে, সে কত জায়গায় ড্রপ আউট হয়েছে বা এগুলোর কোনো স্টোরি নাই। এই জন্য এই ফোন এতটা বিক্রি হবে না। একটা কোম্পানি তখনই লাক্সারি হয়, একটা কোম্পানির প্রোডাক্ট তখনই লাক্সারি হয় যখন ওই কোম্পানির ফাউন্ডার বা যারা ওনার আছে তাদের একটা ইন্সপায়ারেশন স্টোরি থাকে। তো আপনি যখন পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, পার্সোনাল ব্র্যান্ডিং করতে গেলে আপনাকে স্টোরি শেয়ার করতে হবে। দ্যাটস ইট। স্টোরি মেক দ্য ব্র্যান্ড। স্টোরি ছাড়া একটা ব্র্যান্ড দাঁড়াবে না। এটা শুধু একটা পার্সোনাল ব্র্যান্ডিং হবে, আপনার সম্পর্কে মানুষ জানবে, কিন্তু মানুষ তেমন ইন্টেন্ট ফিল করবে না যে এই লোকটার কাছ থেকে কিনি। কারণ স্টোরি নাই, ব্যাকগ্রাউন্ডে স্টোরি নাই। এই মানুষটা কোথা থেকে উঠে আসছে, এর স্টোরি নাই। মানুষ তখনই কিনবে যখন কারো স্টোরি খুঁজে পাবে এই ব্যাকগ্রাউন্ডে। আমি কোথা থেকে উঠে আসছি, আমি কি করে আসছি, আমি কি কি কাজে ফেল করছি, আমি কতটা স্ট্রাগল করছি, এটা মানুষ জানতে চায়। যখন জানতে পারে এই লোকটা অনেক স্ট্রাগল করে আসছে, এই মানুষটা অনেক কষ্ট করে এই পজিশনে দাঁড়াইছে, তখন মানুষ না ফিল করে এই লোকটার সঙ্গে কাজ করাইছে সেই, এটা ফিল করে মানুষ। হিসাব করছো কি হিসাবে চলে মানুষ? এটাই। তো বেসিক্যালি আমরা এই জিনিসটুকু এই পর্যন্ত ক্লিয়ার যে পার্সোনাল ব্র্যান্ডিং আসলে কত কিছু করতে পারে, এন্ড এর আসলে বেনিফিটের কোনো শেষ নেই। যদি আমরা বর্ণনা করতে যাই পুরা অনেক দিন লেগে যাবে, তা শেষ হবে না। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা যেই প্ল্যাটফর্মে যাই, তো মূল বিষয়টা হচ্ছে লেখালেখি একটা অংশ যেটা আমার রেগুলারলি করা উচিত। And এটা করলে মানে এটা শুধু এই উদ্দেশ্যে করা না যে আমি শুধু একটা জিনিস লিখতেছি, আমার একটা মানে ব্র্যান্ড বিল্ড হইতেছে, বিষয়টা এরকম না। আমার নিজেরও কিন্তু পার্সোনাল ডেভেলপমেন্ট হইতেছে, আমার ভিতরে নতুন নতুন ক্রিয়েটিভিটি হইতেছে, তা আসলে অনেক কিছুই আছে। আর এই এই যে যে স্ট্রাগল গুলা মানুষের, যখন একটা বিগিনার যখন লিঙ্কডইনে অথবা যে কোনো প্ল্যাটফর্মে যায়, এই যে পোস্ট লেখা অথবা প্রোফাইল অপটিমাইজেশন যে কথাগুলা তুমি বললা, তো এই সবগুলা নিয়ে আসলে ডেইলি আমার কাছে অনেক বেশি ডিএম আসে, আর আমি জানি তোমার কাছে হয়তো আসতে পারে। তো এই সবকিছু নিয়ে হচ্ছে আমি প্রচুর রিসেন্টলি প্রচুর আমার কাছে প্রচুর আসে। আমার কাছে বলে, ভাই আপনার প্রোফাইলের পোস্ট গুলো এত বুম হয় কিভাবে? আমারে বলে আবার
আপনি এত সুন্দর ডিজাইন করেন কিভাবে? আমি বললি ভাই আমি তো এই জায়গায় সময় দেই। আমি সময় দেই কারণ আমার এই জায়গা থেকে বেনিফিট আনতে হবে। আমি ক্লায়েন্ট রিচ আউটে অতটা দেই না, তবে আমি পোস্ট লেখার পিছনে এবং ডিজাইনের পিছনে একটু সময় দিই। যদিও মনে করেন যে আজকে আমার ক্লায়েন্ট নাই, কিন্তু আমি এটা কল্পনা করি যে ভবিষ্যতে আমি আমার সার্ভিস দ্বিগুণ আকারে বিক্রি করব। আজকে যেটা আমি $1000 বিক্রি করতে পারতাম, হয়তো 4 দিন পরে বা 4 মাস পরে, 1 বছর পরে বিক্রি করতে পারলাম। তখন যায় আমি $1000 বিক্রি করবো না, তখন যায় আমি $4000 দিয়ে বিক্রি করব। প্রতিটা সার্ভিস ইয়েস। এখন কম্বো প্যাকেজ আকারে বিক্রি করবো তখন। আচ্ছা, তো যেমন এখানে আমি পার্সোনাল আরেকটা কথা ব্র্যান্ডিং বলতে চাই। পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে কিন্তু আমরা আমাদের যে মানে যেটাই হোক আমরা আসলে যেটাই প্রোভাইড করি সেটা কিন্তু হাই টিকেটে সেল করা যায়। সেইটা হাই হচ্ছে টিকেটে সেল করা যায় অবশ্যই। যদি আপনার স্টোরি থাকে, এই যে বললাম না, যদি স্টোরি থাকে, ব্যাকগ্রাউন্ডে স্টোরি থাকে, মানুষ যদি ওই আইডিয়াল ক্লায়েন্ট যারা, তারা যদি পড়তে পারে যে আপনার ব্যাকগ্রাউন্ডের স্টোরি কোথায়, এই লোকটা কোথা থেকে উঠে আসে, ও এই কাজগুলো করছে, এই জায়গায় স্ট্রাগল করছে, এই কোম্পানিতে স্ট্রাগল করছে, তখন তারা না ফিল করে যে এই লোকটার সঙ্গে কাজ করা যায়, কারণ এর স্ট্রাগল আছে, ফেইলের স্টোরি আছে, সাকসেসের স্টোরি আছে। স্টোরি পাইলেই তারা কানেক্টেড হয়। সো মেন এখানে জিনিসটা হচ্ছে হচ্ছে স্টোরি। এখানে হচ্ছে আমার অবশ্যই এটা বলতে হবে, কারণ হচ্ছে আমরা লিঙ্ক যেখানে আমরা পোস্ট করি, অ্যাকচুয়ালি আমরা যেখানে ব্র্যান্ডিং করি সেটা আপনি যদি ইউটিউবিংও করেন, তো সেখানেও হচ্ছে যে আমার পার্সোনাল যে লাইফ আমার যা হইছে সেই স্টোরিটা অবশ্যই শেয়ার করা উচিত। এন্ড এখানে আমরা কন্টেন্ট ডিস্ট্রিবিউশন একটু পরে কথা বলি, কারণ আমরা এখন যে পজিশনে আছি। তো আমি যেটা বলতেছিলাম আর কি, তো এই যে ডিএম গুলা যে আসতেছে রেগুলারলি মানুষের, তো সেখান থেকে হচ্ছে ইন্সপায়ার্ড হইছি আমি। এন্ড আমি চেষ্টা করছি যে এই সবকিছুরই একটা মানে ডিটেইলড ইয়া বানানোর জন্য, স্টেপ বাই স্টেপ গাইড অথবা টিউটোরিয়াল যাই বলি আমরা। আমার জাস্ট চেষ্টা এটাই ছিল যে আমি জাস্ট এই জিনিসটা যেন মানুষের বুঝাইতে পারি যে তোমার এইভাবে একটা স্টার্ট দেওয়া উচিত। আমি জাস্ট রোড ম্যাপটা ধরাই দিছি। আমি চেষ্টা করছি যথেষ্ট রিসোর্স দেওয়ার জন্য। আমার রিসেন্ট ভিডিও গুলার মানে তুমি খেয়াল করছি কিনা আমি জানি না, আমার লাস্ট 5-6টা ভিডিও জাস্ট এই টপিকের উপরে, পুরো লিঙ্কডইন ক্র্যাশ কোর্সের উপরে, যে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি এন্ড আমি অ্যাকচুয়ালি কি ভাবে লিঙ্কডইনটা অপারেট করতেছি। আর ইন ফিউচার হয়তোবা আরো ভিডিও আসবে, ইনশাল্লাহ আসবে। যেহেতু এই জায়গায় নামছি, সেই জায়গার যে কোনো জিনিসই আছে যার জন্য নতুন আসতেছে, প্রত্যেকটা ট্রেন্ড সবকিছুই আমি এখানে শেয়ার করব। এন্ড হয়তোবা ইন ফিউচার সবাই মুস্তাকিমের ইয়াও দেখতে পারবে, ইউটিউবিং জার্নি এন্ড নতুন নতুন ভিডিও হ্যাঁ, টিউটোরিয়াল। আমার শুরু করা উচিত। আমি বলবো অবশ্যই। তো সবারই শুরু করা উচিত। আচ্ছা, তো শুধু এখানে ইউটিউব, হচ্ছে শুধু আমি লিঙ্কডইন না। আমার দিক থেকে স্টার্ট করছি এন্ড আমারগুলো আমি শেয়ার করছি, আর মুস্তাকিম এই মানে এরকম ভাবেই একদিন হয়তো আপনাদের সামনে আসবে, আপনাদের সামনে হচ্ছে ট্রিক্স গুলো শেয়ার করবে যে ও অ্যাকচুয়ালি কি করে। এন্ড এখানে অ্যাকচুয়ালি এখন যেটা মূল বিষয়, যে আপনি যদি পুরো জিনিসটা ক্লিয়ারলি দেখেন, আমি এতটুকু বলতে পারি, আপনি যদি একদম মানে নুবো হন, ইন্টারমিডিয়েট হন, তাও আপনি মোটামুটি এক্সপার্টের কাছাকাছি আপনি চলে যেতে পারবেন। বাট মোটো হুম, কিন্তু হুম। এটাই যে আমি যদি আপনারা যদি 100% আমি আপনারা শিখাই, আপনি ওইখান থেকে কিন্তু পুরোটা নিতে পারবেন না। আপনার ওইখান থেকে অবশ্যই মানে ওই যে আমি বললাম যে ওই জিনিসটা শিখার পর আমার ওইখানে অবশ্যই একটা ইফোর্ট দিতে হবে, ডিপ ইফোর্ট যেটারে বলে, কারণ ওইটা ছাড়া আসলে কোনো কিছুতেই সাকসেস পাওয়া যায় না। ঠিক আছে। আর আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যেখানে আমরা স্টার্ট করি পার্সোনাল ব্র্যান্ডিং এ কয়েকটা জিনিস খুব ম্যাটার করে। একটা হচ্ছে ধৈর্য, আর আরেকটা আছে কনসিস্টেন্সি, মানে রেগুলার কনসিস্টেন্সি, হ্যাঁ। একটা এই জিনিসটা ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। এন্ড এইখানে হচ্ছে মানুষের মানে ম্যাক্সিমাম আমার দেখা 75% মানুষ এরকমই হয়, যে মানে স্টার্ট করতেছে আজকে 7 দিন, 10 দিন, 30 দিন সে করছে অথবা 2 মাস করছে, তারপরে হচ্ছে সেই প্ল্যাটফর্মটাই ছেড়ে দিছে। জাস্ট সে হার মেনে গেছে এই জায়গাটাতে যে আমার দ্বারা কিছু হুম। হইতেছে না, অথবা এটার অ্যাকচুয়ালি মানে ইন ফিউচার কি হইতে পারে এটা আমি জানি না। বাট আমি যদি বলি যে পার্সোনাল ব্র্যান্ডিং এমন একটা জায়গা যেখানে আমি আজকে স্টার্ট করতেছি, বাট আমার যে ফলাফলটা এটা হয়তো বা 3 মাস, 6 মাস, 1 বছর পরে অবশ্যই আসবে, এটা আমি বিলিভ করি। তোমার কাছে কি মনে হয় যে ইউটিউবের জার্নি শুরু করা উচিত সবাইকে? মানে ইউটিউবের জার্নি ভালো নাকি লিঙ্কডইনের জার্নি ভালো, বা কোন দিকে যাওয়া উচিত, বা আচ্ছা, তো বোথ এখানে সাইডে হচ্ছে যাওয়া উচিত নাকি? এখানে হচ্ছে যে আমি যদি একদম সোলোপ্রেনার হই, বিকজ আমি সোলোপ্রেনার ছিলাম একটা টাইমে, আর কারেন্টলি তো এজেন্সি রান করতেছি, দ্যাটস ওয়াই হচ্ছে টাইমের অনেক ইস্যু হইতেছে। তো টাইমের ম্যাক্সিমাম খুবই হচ্ছে ইস্যু। ম্যাক্সিমাম হইতেছে যে সোলোপ্রেনার হয়। এন্ড তাদের জন্য আমি বলবো যে লিঙ্কডইনটা আসলে স্টার্ট করা উচিত, মানে এনি ওয়ান
লিঙ্কডইন স্টার্ট করা উচিত। বাট ইউটিউবিং একটা প্যাশন এন্ড কন্টেন্ট ক্রিয়েশন আসলে সবাই চাইলে যে কন্টেন্ট ক্রিয়েশন মানে করতে পারে, বিষয়টা এরকম না। বাট আই উইল সে যে যদি ওইরকম কথা বলার যে অ্যাবিলিটিটা এন্ড ক্যামেরার সামনে তাকায় যে কথা বলা লাগবে এরকম না, কিন্তু স্টোরি টেলিং এর একটা যে ফ্যাক্ট আছে যে আমি যখন কোনো কিছু একটা করি আমার কিন্তু ওই যে জিনিসটা সাজাইতে হয়, একটা মানে অর্গানাইজ করতে হয়, এই সবকিছু করার যদি অ্যাবিলিটি থাকে তাহলে আমি বলবো যে অবশ্যই ইউটিউবে আসা উচিত। কারণ আমি এটা বলতেছি কজ আমার মানে যে জার্নিটা ইউটিউবের আমি করতেছি সেটার থেকে আমি এই জিনিসগুলো শেয়ার করলাম। এন্ড এক একজন আসলে এক এক রকম ভাবে বলে, বাট লিঙ্কডইন একটা প্ল্যাটফর্ম যেটা আসলে সবারই স্টার্ট করা উচিত। এন্ড ইউটিউবে মানে ওই সময় আসা উচিত যখন আমি কোনো কিছু মানে ওই জিনিসটাতে আমি পারি, মানে আমি ওই জিনিসটা বলতে পারবো এন্ড আমি যেন ওই জিনিসটাতে ভয় না পাই যে কেউ একজন আমার এক্সপোজ করে দিল। কিন্তু এখন আমি এখন বলি, কিন্তু এই জিনিসটা হয়। আমি একটা জিনিস বলি, লিঙ্কডইন আর ইউটিউবের মধ্যে কিছু পার্থক্য বা এই দুইটার মধ্যে কোন জায়গায় বেশি বেনিফিট হওয়া যেতে পারে। দেখেন, ইউটিউবে কিন্তু অনেক অডিয়েন্স, তারা ভিডিও আসে দেখে, এই জন্য 1 সেকেন্ড দেখলেও একটা ভিউ পাওয়া যায়। Yes, আর yes. যখন লিঙ্কডইনে আপনি লেখলেন, ওখানে সব কোয়ালিটিফুল লোকজন যারা আছে, লিঙ্কডইনের ইউজার টোটাল মনে করেন যে 1 বিলিয়ন, খুব বেশি না, ইউটিউবের থেকে অনেক কম, ফেসবুকের থেকে অনেক কম, ইনস্টাগ্রামের থেকে অনেক কম। এই জায়গায় একটা পুরা ব্লু ওশান, মানে এই জায়গায় নীল সাগর, এই জায়গায় কেউ নাই, অতটা লোক লোক খুব কম। কিন্তু যারা আছে তাদের মধ্যে আবার খুব কম সংখ্যক লোক হচ্ছে পোস্ট লেখে প্রতিনিয়ত। এখন মনে করো তুমি যদি প্রতিনিয়ত পোস্ট লেখো, প্রতিনিয়ত তুমি পোস্ট লেখো, আর তোমার মতো 10টা লোক লিখতেছে, কিন্তু আরো যে 80-90টা লোক আছে তারা লেখে না, তার মানে আপনি কিন্তু তাদের থেকে এগিয়ে গেলেন। হুম, হুম, এগিয়ে গেছো না অনেকজন, একদম অনেক দূর এগিয়ে গেছো। তো এখন বিষয়টা হচ্ছে যখন আরো এরকম ভাবে কনসিস্টেন্সি বজায় রাখবা, তখন হবে কি, টপ 1% হয়ে যাবা। yes. Top আর 1%. হ্যাঁ, আর ইউটিউব জার্নি শুরু করা উচিত কাদের? ইউটিউব, আমিও মনে করি ইউটিউব আমারও শুরু করা উচিত। এখন কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, একটা মেয়ে অনেকবার স্ট্রাগল করছে, ওই মেয়ের ভিডিওটা। তো ও বলতেছে যে আমি যখন শুরু করছিলাম তখন ও মানে র্যান্ডম ভিডিও বানাইতো, যা তা নিয়ে কথা বলতো। তো এখন সে ভিডিও বানায় একটা নির্দিষ্ট নিশ ক্যাটাগরি নিয়ে। ওর ভিডিও এখন অনেক ভিউ হয়। ও পার্সোনাল ব্র্যান্ডিং করে এবং পার্সোনাল ব্র্যান্ডিং এর ব্যাপারে কথা বলে, এবং বই বই কিতাব নিয়ে কথা বলে, এবং মানুষকে গাইড করে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মতো, কি বলে এটা, অ্যাফিলিয়েট মার্কেটিং মনে হয় বলে, যে ভিডিওর মধ্যে দিয়ে একটা করে স্পন্সর দেয়, হুম, 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 স্পন্সর হুম। Affiliate, তে affiliate. অ্যাফিলিয়েট কমিশন কামাইতেছে। আমি তখন ভাবতেছি এখানেও তো কামাই আছে, এখানে হুম, শুরু করা উচিত, সবাইকে শুরু করা উচিত। আজকে হয়তো দেখতেছে না আপনার ভিডিও, তো কাল হয়তো দেখবে, বা পরশু আরো 10 জন দেখবে। দেখবে, yes. শুরু করা উচিত, কোনো 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 অজুহাত ছাড়াই শুরু করা উচিত, এক কথায়। একটা হাতে মোবাইল আছে, ক্যামেরা নিয়ে শুরু করো। আমি কেন ওয়েট করতেছি হুদাই, দূর, আমারও শুরু করা উচিত। আচ্ছা, সো এইখানে এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার কারেন্টলি সাবস্ক্রাইবার মেবি 195 জন, আর আমার ভিডিওতে এভারেজ ধরেন 75-100 এরকম ভিউজ হয়। বাট আমি জিনিসটাতে ডিমোটিভেট হই না, কজ আমার আলটিমেট গোল হচ্ছে এটা না, আমি চাইতেছি যে আমার মেসেজটা মানুষের কাছে পৌঁছাক। সো আজকে আমার ভিডিওতে হুম, হয়তো বা 75-100টা ভিউ হইতেছে, বাট আমি এটা এক্সপেক্ট করতে পারি যে আগামী 6 মাস 1 বছর পরে হয়তো বা এই যে মানে সংখ্যাটা এটা আরো বাড়বে। কারণ বাড়বে তো, একটা অবশ্যই জায়গাতে বাড়বে। আসলে কনসিস্টেন্ট থাকলে সেই জিনিসটা অবশ্যই বাড়ে, এটা আমি বিলিভ করি। যেটা আমরা লিঙ্কডইনে আপনার ব্র্যান্ডিং করতে করতে দেখতেছি আমাদের ফলোয়ার যেভাবে বাড়তেছে, লেভেলে বাড়তেছে, সেটার থেকে বলতেছি। তো আমি লাস্ট এই 1 সপ্তাহে, আই মিন 2 সপ্তাহে আমার সাবস্ক্রাইবার অলমোস্ট 50 প্লাস বাড়ছে, জাস্ট প্রান্তিক বিকজ ভাইয়ের অফ। সঙ্গে আপনার পডকাস্ট কিন্তু অনেক এগিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ওই ভাইকে একটু ওইটাই। ধন্যবাদ দিন। বাট হ্যাঁ, আমি প্রমোট করে ওইখানে দেন। ইচ্ছা করে আমার চ্যানেলটা আমি মেনশন করি নাই, কজ ওইখানে 5,000 বেশি ভিউ হইছে। যদি আমি ওই জিনিসটা বলতাম আমার জিনিসটা কিন্তু ওইখানেই 1,000 সাবস্ক্রাইবার অটোমেটিক ওইখান থেকে চলে আসতো। এটা আমি মনে করি, কজ আমি যতটুকু ডেলিভার করছি ওইখানে, যে ওইখান থেকে ওই জিনিসটা আসাটা পসিবল ছিল। বাট আমি এই জন্য এটা করি নাই, কজ আমি চেয়েছিলাম যে আমি স্ট্রাগল কইরা এই জিনিসটা হচ্ছে আমি 1K সাবস্ক্রাইব নিয়ে যাব। এন্ড ওই দিনটা আমার জন্য খুবই মানে খুশির হবে, যেদিন হচ্ছে আমার 1,000 সাবস্ক্রাইবার হবে। তো সমস্যা নেই, অ্যাকচুয়ালি এগিয়ে যাবে। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে আমার যখন
110-12টা সাবস্ক্রাইবার, মানে 100 হইছে মেবি এরকম টাইমে আমি একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম ক্যালেন্ডলির মানে সেটআপটা নিয়ে, যে ক্যালেন্ডার কিভাবে সেটআপ করতে হয়, ক্যালেন্ডার পুরোটা রিভিউ দিছিলাম 20-25 মিনিটে। সো একটা টুল আছে গ্লু, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল, লাইক নোশনের মতোই। তো আমি ওই ওইটা যে ফাউন্ডার, তো সে আমার হচ্ছে স্পন্সর করছে, আমার সাবস্ক্রাইবার দেখা না অথবা আমার ভিডিওর ভিউজ দেখে না, ওই ভিডিওতে 400-500 ভিউজ আসছে, ওই টাইমে 350 সামথিং ভিউ ছিল। তো এখন ও জাস্ট আমার স্পন্সর করছে এই কারণেই যে আমি যে জিনিসটা বাংলাদেশি মানে বাংলা ল্যাঙ্গুয়েজ জিনিসটা যেভাবে বুঝায় বলছি, এরকম ভাবে অন্য কোথাও ওই জিনিসটা পাইনি। তো বেসিক্যালি জাস্ট ওই একটা রিজনে আমার হচ্ছে স্পন্সর করছে যে তুমি সেম, আমি চাই যে ওইভাবে তুমি হচ্ছে এটা স্পন্সর করো, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে এটাই যে ওইটা আমার ইউটিউবের ফার্স্ট স্পন্সর ছিল, এন্ড স্টিল এরপরে এখন পর্যন্ত আসে নাই, বাট আসবে। বাট বাইরের কান্ট্রি থেকে একটা স্পন্সর পাওয়া এটা অনেক বড় একটা ব্যাপার আমি মনে করি। বড় ব্যাপার আসলে। আচ্ছা, তো আর লিঙ্কডইনের কথা যদি বলি, লিঙ্কডইনেও কিন্তু কয়েকবারে আমি কয়েকটা জায়গাতে স্পন্সর করছি অনেকগুলা টুলি, এন্ড আরেকটা স্পন্সরশিপ আসতেছে ভেরি সুন। আচ্ছা, তো এখন মূল বিষয়টা হচ্ছে যে এখন এই সবকিছুর পিছনেই যেটা সবচেয়ে বড় অবদান রাখছে সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, যেটা আমরা একটু কথা বলতে। আচ্ছা, তো এখন পার্টে পার্ট আমরা একটু নেটওয়ার্কিং এন্ড কোলাবোরেশনে আসি, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমরা শুধু ওই যে যদি শুধুমাত্র সবকিছু অপটিমাইজ করি এন্ড আমরা শুধুমাত্র ব্র্যান্ড ভয়েসে কথা বলে দিতেছি এটা হইতেছে, কিন্তু এখানে তো অ্যাকচুয়ালি আমার ওই এনগেজমেন্ট আনতে হবে, আমার যে অডিয়েন্স সেটা তো ক্রিয়েট করতে হবে। তো এই অডিয়েন্স ক্রিয়েট করার জন্য হ্যাঁ, এই পয়েন্টটা নিয়ে আমি কথা বলি। মেন বিষয় হচ্ছে আমরা সবাই পোস্ট লেখে মানে উড়াই দেই সব, যারা লেখি পোস্ট লিখি, এনগেজ করি, অন্যজনের পোস্টে এনগেজ করি, ঠিক আছে। কিন্তু মেইন গোল হচ্ছে ক্লায়েন্ট পাওয়া বা একটা ভালো নেটওয়ার্ক তৈরি করা। এইটা কেউ অ্যাচিভ করতে পারতেছে না ঠিক মতো বা স্ট্রাগল করতেছে, এটা হচ্ছে তাদের জন্য, এই পয়েন্টটা তাদের জন্য যারা অলরেডি ক্রিয়েটর। এইটার কারণ হচ্ছে তারা এআই দিয়ে কমেন্ট লেখে, কোনো ভালো একটা কমেন্ট লেখে না, বা যাদেরকে কমেন্ট লেখে তারা ভ্যালুয়েবল লোক না। তাকে কি করা উচিত? তাকে 3টা স্টেপ ফলো করা উচিত। আর কমেন্টগুলো যাওয়া উচিত তার আইসিপি যারা তাদের পোস্টে, এবং যারা টপ ক্রিয়েটর, যারা তার কম্পিটিটর, তাকে কমেন্ট করা উচিত। এবং কিছু পিয়ার্স নেটওয়ার্ক, মানে আশেপাশের বন্ধু বান্ধব আমাদের মতো বা তার মতো যারা আছে, তার মতো যারা জুনিয়র লেভেলের আছে, তাকে কমেন্ট করা উচিত। 3টা ক্যাটাগরির লোক, এই 3টা ক্যাটাগরির লোকের সঙ্গে তাকে নেটওয়ার্ক বিল্ড করতে হবে। একটা সিনিয়র, আর একটা তার মতোই, আর একটা হচ্ছে তার আইসিপি। নেটওয়ার্ক বিল্ড করার জন্য কি করতে হবে? তাকে আগে এনগেজ করতে হবে। তো আমি ক্লায়েন্ট পাইতে চাই, আমাকে ডাইরেক্ট তো ক্লায়েন্টের কাছে যাই বিক্রি করা উচিত না, যে আমি অমুক, আমার কাছে নেন, আমার সার্ভিস অমুক দিতে পারি, এরকম ভাবে তো বিক্রি করা উচিত না, এটা ঠিক না। আমি দেখি যে অসংখ্য পাকিস্তানি আমারে অফার দেয়। ভাই কি রে ভাই, আমি কি অফার দেওয়ার লোক নাকি? আমি কি ক্লায়েন্ট নাকি? বুঝলাম না, আমারে একটা অফার দেয়, এটা কোনো হইলো? আমি চিনি না, জানি না, আবার প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে ডাইরেক্ট এসে মেসেজ দিয়ে চলে যায়। তো আমি এখন ভাবি যে এরকম ভাবে মেসেজ না পুশ করে আগে সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন কমেন্টের মাধ্যমে। কমেন্টের মধ্যেই আগে পরিচিত হয়ে যান, কমেন্ট করে করে আর পোস্টে প্রতিনিয়ত কমেন্ট করেন। যারা আপনার আইসিপি, তার পোস্টে প্রতিনিয়ত কমেন্ট করেন। যারা আপনার সিনিয়র, তাদের পোস্টে প্রতিনিয়ত কমেন্ট করেন। কমেন্ট করতে করতেই দেখবেন যে ওরা কমেন্টে রিপ্লাই দিবে, এমনকি ফ্রেন্ডলি ভাবে রিপ্লাই দিবে। এই যে এখন ফ্রেন্ডলি ভাবে রিপ্লাই দিবে, তখনই একটা অপরচুনিটি আসে। বা পোস্টে যখন কমেন্ট করলেন, পোস্টের মধ্যেই আপনি পয়েন্ট খুঁজে পাবেন যে একটা, তাহলে আর একটা নক দিয়ে দেই, এই পোস্টের ব্যাপারে কথা বলি, কি বলে দেখি। যাই লিখবেন যে আজকে এই পোস্টটা দেখলাম, সুন্দর হয়েছে, বা এই পয়েন্টটা আমার ভালো লাগছে, আপনি এই ব্যাপারে কি করেন। বাস, একটা সুন্দর একটা সিটিএ সাইডে দিলেন, মানে এমন একটা প্রশ্ন করলেন যাতে ও 2 লাইনের মধ্যে অ্যান্সার দিতে পারে। আর মেসেজটা এমন ছোট হওয়া উচিত যাতে ও চোখ বুলাইলেই বুঝতে পারে যে এটা আজকের পোস্টের ব্যাপারে লিখছে, বা একটা কোনো একটা আমার পয়েন্টের ব্যাপারে লিখছে। অল্প সময়ের মধ্যে যেন মেসেজটা পড়তে পারে। এটাই নেটওয়ার্ক বিল্ড করার একটা মাধ্যম। নেটওয়ার্ক বিল্ড করার মধ্যে আমি প্রথমে কিন্তু অনেক মিস্টেক করছি। আমি অসংখ্য আউটরিচ করছি যেগুলো আমার কাজে আসেনি। 200, 300, 400 মেসেজ দিয়েই গেছি, পুশ করেই গেছি, একটাও রিপ্লাই আসে না।
তোমার সাথে তো অনেকবার আলোচনা করছিলাম যে ভাই আমি তো রিপ্লাই পাই না, কারণ কি? আমি তখন ভাবছি যে এভাবে তো না, কারণ ওরা অসংখ্য মেসেজ পায় অলরেডি, ওরা তো এগুলা দেখবে না, ওরা দেখবে রিয়েল ভ্যালু। আমার সঙ্গে আসলে এই লোকটা পরিচিত, এই লোকটাকে আমি চিনি, এরকম ভাববে তারা। যখন আমি একটা মানুষকে প্রতিনিয়ত কমেন্ট করি, ওকে প্রতিনিয়ত কমেন্ট করি, ওর পোস্টগুলো আমি পড়ি, অরিজিনালি পড়ি এবং সুন্দর করে একটা মন্তব্য লিখি নিজস্ব মতো করে। আমি যদি অন্তত পক্ষে ২-৪টা পোস্টে কমেন্ট করি, তার পরের দিন যদি আমি মেসেজ লিখি ওর পোস্টের ব্যাপারে, ও যে ব্যাপারে কথা বলে ওই ব্যাপারে যদি আমি একটা মেসেজ লিখি, ও মেসেজে রিপ্লাই দিবে 100%। ও মেসেজে রিপ্লাই দিবে 100%। ও দেরিতে হলেও দিবে, দিয়ে বলবে যে ধন্যবাদ আমার পোস্টে এনগেজ করার জন্য। অন্তত পক্ষে ধন্যবাদ একটা দিবে, এবং ওকে যদি একটা প্রশ্ন করা যায় ওই রিপ্লাইটা দিবে। তো নেটওয়ার্ক বিল্ড করতে হবে এরকম ভাবে আইসিপির সঙ্গে, এবং আপনার যারা সিনিয়র, আমার যারা সিনিয়র মনে করেন, তাকে যাই আমি মেসেজ করলাম, এইটু। তো বিষয় হচ্ছে এটাই যে আমরা এখানে একটা জিনিস শিখলাম যে ডিএমএ আসলে মানুষের মানে রিপ্লাই পাওয়ার জন্য আমার কি করা দরকার। আই হোপ এই অ্যান্সারটা এই জায়গাতে আমরা পাইছি। আমাদের ম্যাক্সিমাম মানুষের হচ্ছে প্রবলেম এইখানেই থাকে যে আমরা অ্যাকচুয়ালি মেসেজটা কিভাবে দিব, ফার্স্ট মেসেজটা কিভাবে দেওয়া উচিত। আই হোপ যে অ্যান্সারটা এখানে ক্লিয়ার যে ফার্স্ট মেসেজ আমার কিভাবে দেওয়া উচিত। আর অনেকেই হচ্ছে টেমপ্লেট খুঁজে, আর আমার এখানে একটা কথা হচ্ছে এটাই যে আমি সবাই একটাই ওয়াইজ সলিউশন দিই যে টেমপ্লেট দিয়ে আসলে কোনো সময় কমিউনিকেশন হয় না। এটা আসলে টেমপ্লেট আমি ইউজ করি না কোনোদিন। আমাদের দেশের আমি লিখবো মেসেজ, এমনকি আমার মেসেজে জানে স্পেলিং মিস্টেক থাকে, কোনো সমস্যা নাই, মেসেজটাও জানে বুঝতে পারে। আমাদের দেশের অ্যাকচুয়ালি যে যারা মানে কোর্স করে অথবা যাই বলে আউটরিচ মেথড যারা শিখায়, তারা ম্যাক্সিমাম হচ্ছে যে একটা ইমেল টেমপ্লেট দিয়ে দেয় যে এটাই সবাই দিবা, এটা দিয়ে স্প্যাম করবা। আর এই সেম জিনিসটাই যখন একটা মানুষ ডেইলি 100-200 করে পাইতেছে, দ্যাট মিনস সে বুঝতেছে যে এরা কোনো কাজের না, এরা হচ্ছে সব ফ্লাফ। যে কারণে হচ্ছে এখন আই হোপ যে জিনিসটা ক্লিয়ার যে আমার কনভারসেশনটা আসলে কেউ স্টার্ট করতে হবে, রিপ্লাই পেতে হবে। আর রিপ্লাইটা দিলেই যে আমরা একটা কাজ করবো না যে ঠাস করে মুখের মধ্যে একটা পিচ করে দিব, ঠিক আছে আমি এই সার্ভিস দিচ্ছি, তো তুমি এটা কিনবা কিনবা তোমার লাগবে কিনা। তো এটা আসলে করা যাবে না, আমাদের আস্তে আস্তে রিলেশন বিল্ড করতে হবে। আর এইখানে একটা জিনিস হচ্ছে বিটুবি সেলস আমরা আছি, যখন আমরা বাইরের প্ল্যাটফর্মে আউটরিচ যেটাকে বলে আউটসাইড মার্কেট প্লেস, এটা কিন্তু বিটুবি মানে বিজনেস টু বিজনেস। তো এইখানে অ্যাকচুয়ালি মানে বিটুবিতে একটা মানুষকে কনভার্ট করতে আই থিঙ্ক সো যে মানে 20 থেকে 30 দিন সময় দেওয়া লাগে আসলে। একটা সময় দেওয়া লাগে, তো ওকে রিসার্চ করতে হয়, ওনার মাইন্ড। কারণ আমার যে $2000 ক্লায়েন্ট আমি লাস্ট কনভার্ট করছিলাম, আমার মনে আছে আমি 2টা করে মেসেজ দেই, 2 দিন পর পর একবার রিপ্লাই দেয়। এমনি করতে করতে অলমোস্ট 10 থেকে 15 দিন সময় লাগছে। দেন আমার উপর ওর ট্রাস্টটা আসছে, দেন হচ্ছে আমরা কনভারসেশন করতে করতে মিটিং আসছি, দেন হচ্ছে আমরা একটা সলিউশনে পৌঁছেছি যে না ঠিক আছে এরকম। বাট আমি কিন্তু যে এট দ্য ফার্স্ট ডে আমার এটা মনে ছিল না যে আমি ইনফিনিটলি ওরা কনভার্ট করতে পারবো অথবা আদৌ কনভার্ট হবে কিনা। বাট ওটা কিন্তু হয়েছে, বাট আনপ্রেডিক্টেবলি। আচ্ছা, তো যাই হোক, এখন মূল বিষয় যেটা যে নেটওয়ার্কিং এর অনেক টাইপস অফ মানে ধরন আছে। আর একটা বিষয় আমি বলি যে আমরা যে প্ল্যাটফর্মে থাকি, কোলাবোরেশন নামের একটা জিনিস আছে। আর কোলাবোরেশন আসলে কিভাবে করা উচিত এই জিনিসটার উপর তুমি কিছু যদি বলো। কোলাবোরেশন যখন করা উচিত হচ্ছে এক ধাপ এগিয়ে আছে ওই লোকগুলোর সঙ্গে করা উচিত, আমি মনে করি। আমার থেকে যে এক ধাপ এগিয়ে আছে তোমার সঙ্গে করব আমি কোলাবোরেশন। আমার আমার থেকে এক ধাপ যে এগিয়ে আছে, যে প্রতিনিয়ত পোস্ট করতেছে, সুন্দর সুন্দর পোস্ট করতেছে, তার গিয়ে আমি তার পোস্টে প্রতিনিয়ত কমেন্ট করব। কমেন্ট করার পর একদিন তাকে মেসেজ করলাম যে ভাইয়া আপনার পোস্ট আমি প্রতিদিন দেখি, খুব ভালো লাগে, এই ব্যাপারে আপনি লেখেন। তখন ওই লোক তো এমনিতেই থ্যাংক ইউ মেসেজ দিবে। তারপর ওনাকে একটা সুন্দরভাবে বলেন যে আমি একটা কোলাবোরেশন পোস্ট করতে চাই, আপনি কি রাজি হবেন, আমরা কি একটা ডিসকাস করতে পারি কিনা। যদি ইয়েস বলে ইয়েস, নো বললে তো আপনাকে ওয়েটিং করে রাখলো। মেসেজ নো বলার চান্স হয় না, কারণ আপনি প্রতিদিন ওনাকে কমেন্ট করেন, এত ভ্যালু দিতেছেন, ও তো নো বলতে চাইবে না, ও চাইবে। আর আপনারও অবশ্যই নো বলার কারণ একটাই হবে, যখন আপনি প্রতিদিন পোস্ট করবেন না, আপনি প্রতিদিন পোস্ট করেন না, আপনার কোনো পোস্ট নাই, আপনি কমেন্টও করেন না কোনোদিন কাউকে, তাহলে ওই লোকের সঙ্গে কোলাবোরেশন করবে কেন?
সবসময় এক ধাপ এগিয়ে ওই লোকের সঙ্গে কোলাবোরেশন করা উচিত, তবে এমন না যে 10 ধাপ এগিয়ে আছে ওই লোকটার সঙ্গে কোলাবোরেশন করা উচিত, কারণ তারা কখনো চান্স দেবে না। তারা অলরেডি তাদের নেটওয়ার্কের সঙ্গে কোলাবোরেশন করে তারা। কোলাবোরেশন করতেছে। হ্যাঁ এখন এখানে বেসিক্যালি বিষয় এটাই যে কোলাবোরেশন অ্যাজ এ বিগিনার যারা নতুন আসতেছে তাদের উচিত যে তাদের থেকে একটুখানি যারা হালকা বড় আছে তাদের সাথে কোলাবোরেশন করা। আর এটা তো আসলে বেনিফিট হচ্ছে এটাই যে কোলাবোরেশন করলে আপনার ওই যে নেটওয়ার্কটা আছে আপনি অন্য নেটওয়ার্কের সাথে পরিচিত হইতেছে, প্লাস আপনার ওই অডিয়েন্সটা আরো বড় হইতেছে আর মানুষ হচ্ছে আপনাকে ফলো করতে নেটওয়ার্ক পারে। একটা মেনশন পাইলেন, এটাই। ওর নেটওয়ার্ক গুলা এই নেটওয়ার্ককে জানলো, এই নেটওয়ার্ক গুলা ওই নেটওয়ার্ককে জানলো, তো আবার এরকমই বাড়তে তো থাকে। এখন বিষয়টা হচ্ছে এখানে আমরা একটা কোলাবোরেশন করছিলাম, মনে আছে মেবি। তো হুম সেই আমি যদি ওই সেম টপিকটাতে একটা আমি সিম্পল পোস্ট দিতাম, আমার পোস্টটাতে হয়তো বা নরমাল ওইরকম রেসপন্স পাইতাম যেটা আমরা অ্যাজ ইউজুয়াল পাই, বাট ওইটা হুম। কিন্তু অলমোস্ট 300 প্লাস রিপোস্ট হয়েছে যতটুকু আমি লাস্ট দেখছিলাম, আর ভালোই রিয়েক্ট আছে। হ্যাঁ ঠিক আছে আমিও তো রিপোস্ট করছিলাম ওই পোস্টটা। হ্যাঁ হ্যাঁ আমি রিপোস্ট করছিলাম, পরে আমি রেজাল্ট দেখাইনি, কিন্তু আমি দেখছিলাম অনেকগুলো লাইক কমেন্ট আইছিল। তবে রিপোস্ট করা এগুলোর ভ্যালু আছে, কোলাবোরেশনের ভ্যালু আছে, ওই নিয়ে আপনার নেটওয়ার্ক থেকে চলে আসবে এই লোক, এই জায়গায় চলে আসবে লোকজন। তো আমি লাস্ট পয়েন্টে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আহ, অনেক দূরে এগিয়েছে। আচ্ছা, লাস্ট পয়েন্ট এটাই যে একটা কোম্পানি, একটা $1 মিলিয়ন কোম্পানি দাঁড় করানো খুব বেশি টাফ না, আবার খুব বেশি ইজি না। এটা ইজি করবে একমাত্র হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। yes, যখন তুমি পার্সোনাল ব্র্যান্ডিং করবা, তোমার স্টোরি থাকবে ব্যাকগ্রাউন্ডে, একটা সুন্দর ইন্সপিরেশন গল্প থাকবে, একটা ভিশন থাকবে, ক্লিয়ার ভিশন থাকবে যে এই কোম্পানি এটা গোল, তখন এই কোম্পানি দ্বারা যে কোনো কিছু সেল করা যায়। এই কোম্পানি সবচেয়ে বেশি দামে বিক্রি করতে পারবে কিভাবে? শুধু ফলো করতে হবে কম্পিটিটরদের। শুধু ফলো করলে শুধু ফলো করলে তো স্যামসাং ও অ্যাপেল হয়ে যাইতো, তাই না? Apple হয়ে গেছে। শুধু ফলো করা যায়, আচ্ছা, শুধু শুধু যদি ফলো করা যাইতো তাহলে তো স্যামসাং ও অ্যাপেল হয়ে যাইতো। তো বিষয় হচ্ছে ফলো করতে হইবে কিরকম ভাবে? ফলো করতে হইবে যে তারা কি মেথড অবলম্বন করছে, তাদের প্রোডাক্ট যারা কম্পিটিটর অলরেডি বিক্রি করতেছে হাই টিকিট সেলে, তারা কি মেথড বিক্রি করে, কি মেথড দিয়ে তারা হাই টিকিট সেল বিক্রি করতেছে। অ্যাপেল এত দামে প্রোডাক্ট বিক্রি করে, কি জিনিস আছে অ্যাপেলের মধ্যে? অ্যাপেলের প্রোডাক্টের মধ্যে কি আছে আগে খুঁজে বের করো। অ্যাপেলের প্রোডাক্টের মধ্যে আছে ইউনিকনেস, তারা ইউনিক। তাদের প্রোডাক্ট, তাদের যদি অ্যাপস ডাউনলোড করতে হয় তারা তা আলাদা একটা স্টোরে যাইতে হয়, অ্যাপেল স্টোরে, ওটা পেলে স্টোরে পাওয়া যায় না। তাদের টিভি আছে অ্যাপেল টিভি, তাদের সার্চ ইঞ্জিন আলাদা সার্ভারের। এখন দেখেন অ্যাপেল সম্পূর্ণ একটা ডিফারেন্ট, ওরা বলেই দিছে থিঙ্ক ডিফারেন্ট। তো অ্যাপেল হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট, এজন্য ওরা ওদের প্রাইস রাখছে ইউনিক এবং সবচেয়ে হাই। তো ওদের প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক, তারা কারো সাথে কম্পেয়ার করে না তাদের প্রোডাক্টকে। তো তুমি যখন সবচেয়ে দামি জিনিস বিক্রি করবা, তোমার সার্ভিসটা হইতে হবে সবচেয়ে ইউনিক এবং সম্পূর্ণ আলাদা, সবার থেকে আলাদা এবং ইউনিক এবং সবচেয়ে কোয়ালিটিফুল হতে হবে। অ্যাপেলের প্রোডাক্ট তো কোয়ালিটিফুল, অবশ্যই কোয়ালিটিফুল, 100% কোয়ালিটিফুল, এখানে কোনো ভুল ধরার কিছু নেই। অ্যাপেলের প্রোডাক্ট হাতে নিলে আমরা ভুল খুঁজে পাই না, অথচ আমরা Xiaomi Redmi যখন কিনতে গেই তখন যে আমরা বিভিন্ন কমেন্ট করে বসি, ও এখানে ক্যামেরার ডিজাইনটা এরকম হলে ভালো হইতো, এখানে এটার মেমোরি স্টোরেজ যদি আর একটু ভালো হইতো, আর একটু বেশি হইতো তাহলে ভালো হইতো। কিন্তু আমরা অ্যাপেলের কোনোদিন ভুল ধরতেই পারি না। অ্যাপেলের কি আমরা কখনো ভুল বের করতে পারছি যে এই ক্যামেরার ডিজাইনটা এরকম হলে ভালো হইতো, এটার মধ্যে আরেকটু স্টোরেজ থাকলে ভালো হইতো? পাইছি? পাই নাই। কারণ কি? তারা এমন ভাবেই প্রোডাক্টটা ডিজাইন করছে। তো সার্ভিসের অফারটা এরকম ভাবেই তৈরি করতে হবে যাতে ওর মধ্যে কোনো মিস্টেক না থাকে, মিস্টেক না থাকে। যাতে ক্লায়েন্ট আসে বলে যে এটাই আমার প্রোডাক্ট, ওয়াও, পারফেক্ট। আর সার্ভিস হইতে হবে কোয়ালিটিফুল, সার্ভিসের মূল্য হইতে হবে সবচেয়ে হাই টিকিটের, আর পিছনে থাকতে হবে স্টোরি, এর গল্প থাকতে হবে, সার্ভিস বিক্রি করার গল্প থাকতে হবে যে এই স্টোরি দিয়ে, এই সার্ভিস দিয়ে আমি বিল গেটসের বড়লোক বানাইছি।
যদি এরকম একটা স্টোরি থাকে তখন এই 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 সার্ভিসও বিক্রি করা যাবে। বড় বড় কোম্পানিরা কি করে, ওদের কোম্পানির এতে মেনশন করে রাখে যে এই কোম্পানি ফিচার্ড হয়েছে ওই অমুক জায়গায় অমুক কোম্পানিতে। কেন রাখে তারা? ট্রাস্ট বিল্ড করার জন্য, অথরিটি বিল্ড করার জন্য। তো কোম্পানির অথরিটি বিল্ড করতে হবে আগে। মেন জিনিস তিনটা জিনিস: অথরিটি, কোয়ালিটি এবং ইউনিকনেস এবং স্টোরি। এই তিনটা জিনিস যখন থাকবে তখন একটা কোম্পানি বুম 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 সবচেয়ে হাই টিকিট সেল করতে পারবে। এই তিনটা দিয়েই হচ্ছে কোম্পানি সেল করে বড় বড় জিনিস, মানে বড় বড় দামে। একটা জিনিস ভাবেন, লাক্সারি মানে রোলেক্স এত দামি ঘড়ি বিক্রি করে কিভাবে? কি আছে? ইউনিকনেস এবং স্টোরি। ইউনিকনেস এবং স্টোরি, এই তো। আর কোয়ালিটি। মানুষ কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস কখনোই কিনে না, মানুষ আসলে কিনে হচ্ছে ইমোশন, যেটা আমরা জানি। ইমোশন, হ্যাঁ ইমোশন, লাক্সারি ফিল করতে চাই, বড়লোকি। এটাকে বলে বড়লোকি। যে আমি যদি দামি কিছু বিক্রি, যেমন ব্যবসা যদি করতে হয়, কিছু একটা যদি বিক্রি করতে হয়, তাহলে বড়লোকি বিক্রি করুন। অবশ্যই। আমি মনে করো যে যদি শার্ট প্যান্ট বিক্রি করতে চাই, আমি শার্ট প্যান্ট বিক্রি করবো না, আমি বিক্রি করব শাহরুখ খানের মতো ডিজাইন বা শাহরুখ খানের ফিলিং বিক্রি করব। শাহরুখ খান, শাহরুখ খান স্টাইল দিয়ে অ্যাক্টর। পরে যেন ওরা মানে কাস্টমার যেন ফিল করে যে আমি শাহরুখ খানের ড্রেস কিনতেছি, আমি আমি আল্লু অর্জুনের ওই অ্যাটিটিউড কিনতেছি। পুরোটাই যেন একটা লাক্সারি ফিল করে, লাক্সারি। তখন এই প্রোডাক্ট অনেক দামে বিক্রি করা যাবে। ইমোশন, সবকিছুর পিছনে ইমোশন, ইউনিকনেস। এখন আছে এই বিষয়টা টোটালি ক্লিয়ার যে মানে অ্যাকচুয়ালি আমরা এত যারা ডিসকাস করলাম সেটার মানে অনেক কিছু আমরা ডিসকাস করলাম, এন্ড সবকিছুরই আসলে ভালো দিক আর খারাপ দিকও আছে। বাট এখানে খারাপ দিকটা আমরা মেনশন করতেছি না, এই কারণে আপনি যদি কনসিস্টেন্ট থাকেন তাহলে হচ্ছে খারাপ দিকটা কোনো সময় সামনে আসবে না। তো কনসিস্টেন্ট থাকলে অবশ্যই এখানকার যে গ্রিন সিগন্যাল গুলো, যেগুলোকে আমরা এভারগ্রিন বলি, ওই সাইডটাই সবসময় ভালো থাকে। এখন আরেকটা বিষয় আমি এখানে মেনশন করতে চাই, সেটা হচ্ছে এই সবকিছু যখন আমরা করতেছি প্রত্যেকটা জিনিস আসলে মেজার করা উচিত, মানে ট্র্যাকিং করা উচিত। আমরা আসলে যেটা করতেছি এটার পারফরমেন্স কিরকম হইতেছে, এন্ড সবার জন্য আসলে সব সেম জিনিসটাই ভালো পারফর্ম করার বিষয়টা এরকম না। এক একজনের জন্য এক এক রকম ডিফারেন্ট জিনিস কাজ করে। আমাদের আসলে ওইটা কইরা করে বের করতে হবে, এন্ড এটা আই থিঙ্ক সো যে প্রত্যেক সপ্তাহে এটা ট্র্যাক করা উচিত। আর যদি খুব বেশি হয় তাহলে এক মাসের মধ্যে একবার হলো অ্যানালাইসিস করা উচিত যে আমার জন্য এই মাসে কোন জিনিসটা ভালো কাজ করছে, অথবা এই 7 দিনের ভিতরে আমার জন্য কোন বিষয়টা ভালো কাজ করছে, সেই জিনিসটা আমার অবশ্যই ঘুরে ঘুরে দেখা উচিত। এন্ড ওই বেসিসেই আমি ধরি যে আমি যদি এক মাসে যাই করতেছি, আমার ওইখানে যে 30 দিনই ভালো পারফর্ম করবে বিষয়টা এরকম না। আমার যদি 15 দিন পারফর্ম করে, আমি দেখবো যে ওই 15টা জিনিস একদিন ভালো পারফর্ম করে। এ ভাই তোমার কথা অনুযায়ী আমি করছিলাম, ঠিক আছে, লিড ম্যাগনেট লাগাইছিলাম। এই লিড ম্যাগনেট দিয়ে আমি পোস্ট করছি, আমি পোস্টে ভালো সাড়া পাইছি। এমনকি আমি 2টা আইসিটি পাইছি, ঠিক আছে। আর তারা কিন্তু আইডিয়াল ক্লায়েন্ট, আমার সঙ্গে কথা হয় তাদের। এমনকি তারাও ওই জায়গায় সাবমিট করছে তাদের ইমেল। আমি তখন বুঝতে পারছি ও এরা তো ডুবে ডুবে জল খায়। মানে আমার খুলে বলে না, কিন্তু আমার সার্ভিসের আমার পিডিএফটা পাওয়ার জন্য তারা ঠিকই ইমেল সাবমিট করে। তখন আমি বুঝতে পারছি এরা তো আমার থাকবে পিছনে। এটা ভালো কাজ করছে। যেটা বলছিলে না যে তোমার পিডিএফ খুব বেশি লোক কিনবে না, বা তোমার পিডিএফ খুব বেশি লোক নিবে না, এগুলা জেনারেল লোকগুলা নিবে, যেগুলা আশেপাশের নেটওয়ার্ক। আসলে তাই তো অনেক লোক সাবমিট করছে দেখি ইমেল, তাদের ইমেল সাবমিট করছে অনেক অনেক, প্রায় 50-60টা হবে তারা ইমেল সাবমিট করছে। তো তখন আমি ভাবতেছি লিড ম্যাগনেট তো আমি তৈরি করা শিখে গেছি, এখন লিড জেনারেশন করা খুব সহজ। এটাও এক্সপেরিমেন্ট করতেছি আমি এটা এক্সপেরিমেন্ট করতেছি, দেখি কিরকম হয়। আরো তৈরি করতে হবে। লিড ম্যাগনেট নিয়ে আমি বলে দিই কিছু একটা, যে আপনার কাছে কিছু একটা জিনিস দেওয়ার মতো আছে, যে খুব সুন্দর একটা ডিজাইন করলেন, যে পুরো একটা চেক লিস্ট, যেই জিনিসটা জানেন, মার্কেটিং এর যেই জিনিসটা জানেন, এসইও হোক, গ্রাফিক ডিজাইন হোক, বা ভিডিও এডিটিং হোক, পুরো একটা চেক লিস্ট তৈরি করেন যে এরকম ভাবে প্রসেস আছে। ওই প্রসেসটাকে পিডিএফ করে একটা ওয়েবসাইটে তুলে রাখলেন বা গুগল ডকের মধ্যেই দিয়ে রাখলেন। তারপর ওইটাকে পোস্ট করলেন, যাতে পোস্ট করার সময় ওরা ওদের
একটা ছবি পায় এবং ওই জায়গায় লিঙ্ক শেয়ার করা থাকবে, লিঙ্কে ক্লিক করার পর তারা এসে ইমেল সাবমিট করে এই লিঙ্কটা পিডিএফটা পেয়ে যায়। এতে হয় কি, একটা ভ্যালুয়েবল লোকগুলা পাওয়া যায়। এখানে সবাই কিন্তু ইমেল সাবমিট করবে না, ইমেল সাবমিট ইয়েস। করবে তারা যারা এই জিনিসটা পাইতে চায়। তখন বোঝা যায় যে আসলে আইডিয়াল ক্লায়েন্টগুলো কারা। আইডিয়াল ক্লায়েন্টগুলো তারা যারা এই ইমেলটা সাবমিট করছে। আচ্ছা, এইখান থেকে কিন্তু ওই যে ইন্টেন্ট জিনিসটা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যেতেছে যে ওর ভিতরে হ্যাঁ, এই জিনিসটার একটা ডিজায়ার আছে ওর ভিতরে। হ্যাঁ, ডিজায়ার আছে। এটা ক্লিয়ার হয়ে যায় যে এদের ডিজায়ার আছে আসলে এই জিনিসটা জানার জন্য বা এই জিনিসটা পাওয়ার জন্য ডিজায়ার আছে। তো আমি এই জায়গায় একটা স্টাডি করছি এই জিনিসটাই, যে আসলে লিড ম্যাগনেট আসলে কাজের একটা জিনিস। এখানে অন্তত পক্ষে আমি 2টা ক্লায়েন্ট বললাম না, যে এই যে 60-70 জন সাবমিট করছে ইমেল, তাদের মধ্যে 2টা ক্লায়েন্টও চলে আসছে। এদের সঙ্গে আমি আগেও কথা বলছি, এরাও চলে আসছে। আমি তখন ভাবতেছি, ও এরা আমাকে বলে না সার্ভিসের কথা দিয়ে আমার সার্ভিস লাগবে, এরা আগে বলে দেয় যে আমি কাজ করাইতেছি, কিন্তু আসলে আমার ইমেল নেওয়ার জন্য পিডিএফ নেওয়ার জন্য চলে আইছে, তারা ইমেল দিয়ে রেখে গেছে। আমি তো ট্র্যাক করতেছি নাকি, তো ওরা পাওয়ার জন্য দিয়ে গেছে। আমি পরে বলছি ধন্যবাদ, কেমন লাগছে আপনার ইমেলটা, আপনি যদি ফিডব্যাক দিতেন। বলছে ধন্যবাদ, ধন্যবাদ, দারুণ এটা। কমেন্টও বলছে। তো আমি বলছি ধন্যবাদ, ধন্যবাদ। তো এদের সঙ্গে কথা হয়। তো আমাদের আলোচনা অনেক দূর এগিয়ে গেল। আচ্ছা, তো এখন মূল বিষয়টা হচ্ছে যে এখন এই যে ট্র্যাকিং এর যে বিষয়টা, এই জিনিসটাও আমরা বললাম। আর লিড ম্যাগনেট আসলে ক্রিয়েট করা উচিত অনেক রিজনেই। আর এটাতে আসলে আমরা লিড ম্যাগনেটের মাধ্যমে আমাদের সার্ভিস গুলা মানে সাইলেন্টলি আমরা অফার করতে পারতেছি। আর এখানে আমি আরেকটা কথা বলবো, সেটা হইতেছে যে আমি যদি একটা চেক লিস্ট বানাই, আর আমি চিন্তা করতে পারি যে আর এই চেক লিস্ট আবার কে নিবে, কে খাবে, কি না করবে, আর দেখে কি মনে করবো। বাট আপনি হুম, যদি এই জিনিসটা ভাবেন যে এই যে আপনি যে চেক লিস্টটা বানাইতেছেন, এটা আপনি জানেন, আপনার যারা আশেপাশে আছে আপনার মতো যারা আছে তারা জানে। বাট যারা অ্যাকচুয়ালি আপনার আইসিপি, যারা আপনার আইডিয়াল ক্লায়েন্ট, তারা কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে জানেই না যে এই ম্যাটেরিয়াল গুলো কি। জানি না। বাট হ্যাঁ, জানে না তারা একদম। আপনি যে রেগুলারলি কন্টেন্ট প্রোডাকশন করতেছেন বেনিফিট দিয়ে, যে আমি এই জিনিসটা যদি করি আমার এটার মাধ্যমে তোমার এই বেনিফিট গুলো হবে, সে কিন্তু জানতেছে যে ও ঠিক আছে, এরকম একটা জিনিস আছে যেটা আমার বিজনেসে ইম্প্যাক্ট ফেলাইতে পারে। তো যখন আমি একটা ফ্রি চেকলিস্ট আমি এখানে প্রোভাইড করতেছি, সে নরমালি নিবে ওটা। সাপোজ আমি যদি বলি যে যারা রিয়েল এস্টেট, আমি যদি রিয়েল এস্টেট টার্গেট করি, তাদের আমি যদি বলি যে তোমার জন্য 30 days এর কন্টেন্ট প্ল্যান ফ্রি, একটা টেমপ্লেট প্লাস তোমার পুরো কন্টেন্ট জেনারেট করা তুমি ফ্রিতে নিয়ে পোস্ট করতে পারবা। তো এই সেম জিনিসটা যদি আমি ডিস্ট্রিবিউট করি, তো ও এটা নিবে না, এটা চান্স খুবই কম, মানে 1% চান্স যে ও এটা নিবে না। 99% হুম, চান্স যে যে এটা নিয়ে স্ট্রাগল করতেছে সে অবশ্যই নিবে। এখন হইতে পারে যে ওর সামনে এরকম 10-15 জন অফার করতেছে যে তুমি 30 days এর ফ্রি টেমপ্লেট পাবা, 30 দিনের টেমপ্লেট 15 জন অফার করতেছে। ও কিন্তু 15 জন এটা নিতে পারে। আমি আমি দিতেছি বলে যে ওরটা শুনে আমরা কিন্তু মানে কম্পেয়ার করতে জানি, যখন আমরা কিছু একটা জিনিস কিনি কম্পেয়ার করি। তো ওইখানে যদি আমি ওই 15 জনের টেমপ্লেট আমি নেই, আমি ডেফিনেটলি এখানে কম্পেয়ার করবো যে কার টেমপ্লেটটা সবচেয়ে ভালো, কারটা সবচেয়ে সুন্দর ছিল, আর কি আমার ভালো আইডিয়া দিতে পারছে। এন্ড ওইখান থেকে কিন্তু আমার চান্সটা বেড়ে যেতেছে স্ট্যান্ডার্ড হওয়ার, যে ওই 15 জন থেকে আমি কিন্তু 90% বেশি আগায় গেলাম ওই জায়গাটাতে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। এটাই হচ্ছে লিড ম্যাগনেটের বেনিফিট। আর এটা আসলেই করা উচিত। আর যদি আমি মনে করি যে আমি আজকে একটা বানাইতেছি, এটাই সবচেয়ে ভালো হয়, বিষয়টা না, কোনো জিনিস আসলে একদিনে পারফেক্ট হয় না। এটা আসলে করতে করতে ভালো হয়। হ্যাঁ, একদিনে পারফেক্ট হয় না। আমি প্রথম বেলা যেটা বানাইছি ওইটাতে ওইটাতে অতটা রেজাল্ট আসেনি। পরের বেলা যেটা বানাইছি না, এটাতে ভালো রেজাল্ট আসছিল। আচ্ছা, তো আমি ভাবতেছি তো আরো ভবিষ্যতে আরো ভালো করে বানাবো। এই ব্যানারটা, প্রথমের ব্যানারটা, হুক ব্যানারটা থাকতে হবে অ্যাট্রাকটিভ, যাতে yes, এটা আচ্ছা, দেখতে তো আই ক্যাচি হয়, একদম আকর্ষণীয় হয়। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি। এই ব্যানার বানানোর নিয়ে আসলে অনেকেই অনেক কিছু চিন্তা করে, আইডিয়া জেনারেট করতে পারেন অথবা বানাতে পারে না। তো এখন আইডিওগ্রাম নামের একটা টুল আছে, তারপর হচ্ছে কুয়েন 2.5 ম্যাক্স আছে। তো এইগুলাতে হচ্ছে এই কভার গুলা জেনারেট করা যায়। আর আপনি যদি একেবারে মনে করেন যে না, আমি প্রম্পট জানি না যে আমি আসলে কি লিখবো এখানে, তো আপনি হচ্ছে চ্যাট জিপিটি যে কোনো এর হেল্প নেওয়া যায়। এখন তো ডিপসিকও আছে যেটাতে আমরা রিজনও করতে পারি। তো এখানে বলা যায় যে আমি এরকম একটা জিনিস বানাইতে চাইতেছি, মানে আমার এখানে কোনো যেন সংশয় না থাকে যে আমি শরম পাবো কেন। আমি আর জাস্ট বলবো যে আমি ওই জিনিসটা বানাইছি, আমার মনের ভাব পুরো ঢাইলা দাও এখানে, যে আমি এই হুম, জিনিসটা বানাইতে চাই, যে এরকম বানাইতে চাই, সেটা যেন ইমাজিনেশনটা এরকম হয়। তুমি আমার এরকম একটা প্রম্পট বানিয়ে দাও যাতে আমি ওই জায়গাতে পুট করলেও আমার এরকম একটা ইমেজ জেনারেট করে দেয়। এন্ড ওই সেম জিনিসটা যদি আমি ওইখানে দেই, তো আমার এক্স্যাক্টলি ওই রকম জিনিসটাই বানাই দিবে। আমার রিসেন্ট যতগুলো আমি লিড ম্যাগনেট কভার বানাইছি, আমি এই সেম স্ট্র্যাটেজি ফলো করে বানাইছি। এন্ড ভেরি মানে ওইটা খুবই অ্যাট্রাকটিভ ছিল। খুব মানে আমি এটা বলবো না যে খুব ভালো ছিল অথবা খুব বাজে ছিল, এরকম না, বাট এভারেজ বলা যায় যে ঠিক আছে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা কভার বানাতে পারি। অ্যান্ড অ্যাকচুয়ালি এখন যদি বলি, তাহলে আমরা অনেক কিছু ডিসকাস করলাম।
বাট আমি চাইতেছি যে এইখানে যারা দেখতেছে তারা একটা লাস্ট খুব ভালো একটা ভ্যালু নিয়ে যাক। সেটা হচ্ছে যেহেতু আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এত কিছু কথা বললাম, এই জিনিসটা আমরা রিভিল করতে চাই যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাইতে পারি। তো এটার অ্যাকচুয়াল আমার স্টার্টটা কিভাবে করা উচিত, আর হচ্ছে ক্লায়েন্ট আমরা পাবো কিভাবে, এন্ড এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি ডিটেইল ভিডিও বানাইছি। সো আমি জিনিসটার কভার করে যেতেছি না, কারণ ওই অলরেডি দেখছে। বাট আমি চাইছি তুমি তোমার ওই স্ট্র্যাটেজিটাই হচ্ছে তুমি রিভিল করো, যেটা তুমি নিজে ফলো করো। হুম 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 বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার জন্য এই যে আমি যা করি তা হচ্ছে প্রথমে সেলস নেভিগেটর ব্যবহার করি, তারপর আইডিয়াল ক্লায়েন্টদের ফিল্টার করি। আমি তো নির্দিষ্ট একটা ইন্ডাস্ট্রিকে ফলো করি, ল ফার্ম ইন্ডাস্ট্রি, ওদেরকে ফলো করি, ওদেরকে ফিল্টার করে বের করলাম, তারপর একটা লিস্টের মধ্যে নিয়ে নিলাম, তারপর তাদের মধ্যে কারা প্রতিনিয়ত পোস্ট করতেছে তাদের একটা লিস্ট বের করলাম, তারপর তাদেরকে প্রতিনিয়ত ফলো করতে লাগলাম, পোস্ট এনগেজ করতে লাগলাম। পোস্ট এনগেজ করার আগেই কানেকশন রিকোয়েস্ট দিলে তারা হয়তো অতটা অ্যাকসেপ্ট করবে না, বা অ্যাকসেপ্ট করার রেট খুব কম। যখন প্রতিনিয়ত এনগেজ করবা তাদের পোস্টে এবং তাদের পোস্টের ব্যাপারে একটা কথা লিখে, একটা পার্সোনাল নোট লিখে, তারপর একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাইবা, ওই কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে 100%। তো এটা হচ্ছে সিম্পল মেথড। তারপর হচ্ছে ওই কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হওয়ার পর তাকে থ্যাংক ইউ মেসেজ দেন, তারপর তাদের সঙ্গে একটা র্যান্ডম সম্পর্ক তৈরি করেন। সরাসরি বিক্রয় করা যাবে না, সরাসরি কেউ কিনতেও চাইবে না। একটা যে কেউ যদি কিছু বিক্রি করতে চায়, একটা অপরিচিত লোক, একটা স্ট্রেঞ্জার, একটা লোক যদি কেউ এসে আমার কাছে কিছু বিক্রি করতে চায়, আমি কেন কিনবো? কিনবো না তো। আমি তার কাছ থেকেই কিনবো যাকে আমি চিনি, যে বিশ্বস্ত, যার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, যাকে আমি অনেকদিন যাবৎ চিনি, কিছু একটা ব্যাপারে বলে, ওই ব্যাপারের উপর আমি তার কাছ থেকে কিছু কিনতে পারি। বিষয়টা হচ্ছে এরকম। শাহরুখ খান যদি আমাকে বলে আমাকে সিনেমা প্রডিউস করে দিবে, আমি তাকে এই ব্যাপারে বিশ্বাস করতে পারি, কারণ সে ওই ব্যাপারেরই লোক, সে সিনেমার ইন্ডাস্ট্রিরই লোক। তো এটা ম্যাটার করে যে আপনি কোন ইন্ডাস্ট্রির এবং কি ব্যাপারে পোস্ট করেন প্রতিনিয়ত, কতদিন থেকে জানে ওই লোকটা আপনাকে, আপনি যাকে বিক্রি করবেন ওই লোকটা কতদিন থেকে জানে আপনাকে। অ্যাটলিস্ট আপনাকে জানার জন্য 1 মাস তো সময় দিতে হবে, তাছাড়া ওই লোকটা কিনবে কেন? এবং তার সঙ্গে তো সম্পর্ক তৈরি করতে হবে, যে কেমন চলছে বা কি হচ্ছে, তার ব্যাপারে প্রশ্ন করুন, কি করে সে, প্রশ্ন করে জানা, পরিচিত হন, তারপর ওই লোক এমনিতেই বিশ্বাস তৈরি করবে। এই হচ্ছে ব্যাপার। তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে এখানে এরকমই, যে আমরা ফার্স্টে আমার অবশ্যই একটা আইডিয়াল লিস্ট বানাইতে হবে, যেখানে আমার যাদেরকে আমি অ্যাকচুয়ালি টার্গেট করতেছি অথবা যারা আমার লিস্টে আছে, আমার উদ্দেশ্য এটাই থাকবে যে আমরা ফার্স্ট অফ অল তাদের সাথে এঙ্গেজ হব এন্ড তাদেরকে হাইলাইট করব যে আমি একজন মানুষ আছি দুনিয়াতে। যেটা অ্যাকচুয়ালি এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকে, তাদের যে কমেন্ট সেকশন গুলো সেটা ম্যাক্সিমামই ওইরকম ফ্রি থাকে বলতে গেলে। তো সেখানে যদি 5 জন কমেন্ট করে আমি একটা কমেন্ট করছি, এটাই প্লাস পয়েন্ট, যে তাদের পোস্টে অতটা এনগেজ হয় না। ওদের পোস্ট ওকে ওকে শুধু মানুষ সেল করতে চায়, কিন্তু তার পোস্টে এনগেজ করে না। ওর পোস্টে যে এনগেজ করবে তাকেই তো ও ভ্যালু দিবে, যে আমার পোস্টে একজন লোক কমেন্ট করছে, ও এই লোকটা কে। প্রতিদিন যখন দেখবে যে এই ওর পোস্টে কেউ একজন কমেন্ট করতেছে, তখন ও ভাববে এই লোকটা তো খুব ভালো, আমার পোস্টে কমেন্ট করে। তখন ওই লোকটা এমনিতেই খুশি হবে, তখন ও এমনিতেই চ্যাটিং এ মানে কথা বলতে চাইবে, ইচ্ছুক হবে। আর বিষয়টা এরকম। তো যাই হোক, এখন বিষয়টা এখানে ক্লিয়ার। এন্ড সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যেহেতু বলা হয়েছে যে তুমি ল ফার্মের সাথে কাজ করতেছো, এন্ড এনিওয়ান হু ইজ ওয়াচিং দিস, যে দেখতেছে, এন্ড সে যদি জাস্ট চোখ বন্ধ করে এটাই মনে করে ও ঠিক আছে ভাই ওইখানে আছে আমিও যাই, ঠিক আছে, তো এটা আসলে করলে হবে না। আপনার প্রপার রিসার্চ করতে হবে অবশ্যই। আর ইন্ডাস্ট্রি অথবা নিশ আমরা যেটাই বলি, এটা আসলে শুধু রিসার্চের উপর ডিপেন্ড করে হয় না, আমার একটা ইন্টারেস্ট থাকাও দরকার, যে আমি যে মানুষের সাথে কাজ করব এইখানে একটা এনভায়রনমেন্টের ব্যাপার আছে, যে ওদের সাথে কথা বলে আমার কিরকম লাগে, অথবা আমি ওদের সাথে কাজ করতে পারবো কিনা, আর ওই জায়গাটাতে আমি কাজ করব সেটা আমার স্যাটিসফ্যাকশনের একটা পার্ট কিনা। যদি আমি নিজে হ্যাঁ স্যাটিসফাই না হই, তাহলে ওই জায়গাটাতে স্যাটিসফ্যাকশন ভালো আসবে না। হ্যাঁ 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 যেমন স্যাস ইন্ডাস্ট্রি, আমার কাছে স্যাস ইন্ডাস্ট্রি কমপ্লিকেটেড মনে হয়,
ওই সফটওয়্যারগুলো সাজানো বা ওই সফটওয়্যারের বিবরণ অপটিমাইজ করা। আমি SaaS ইন্ডাস্ট্রি বুঝি না, হইতে পারে ওই ব্যাপারে আমি কাজ করতে পারি না। এটা ডিপেন্ড করে যে তুমি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে অভ্যস্ত, কোন ইন্ডাস্ট্রির লোকজনের সঙ্গে কথা বলে কমফোর্টেবল ফিল করবা, কাদেরকে বিক্রি করে কমফোর্টেবল ফিল করবা, বিষয়টা এরকম। আর কোন ইন্ডাস্ট্রির ওয়েবসাইটগুলো কিরকম, কতটা ইজি। সব ইন্ডাস্ট্রির ওয়েবসাইট কিন্তু একই রকম না, কোনোগুলো আছে কমপ্লিকেটেড। ই কমার্স ইন্ডাস্ট্রির ওয়েবসাইট তো অনেক কমপ্লিকেটেড, ক্যাটাগরি, ট্যাগ, এই প্রোডাক্ট, এক একটা এত কিছু ম্যানেজ করতে হয়। এক একটা ওয়েবসাইটে তো 1000-2000 পর্যন্ত প্রোডাক্ট থাকে, এগুলো লিস্ট করে আবার করা লাগে। মনে করো যে এটা একটা অপটিমাইজ করে, এটা একবার, এত কিছু মনে থাকবে, এগুলো আবার লিস্ট করা লাগে। এটা কত কমপ্লিকেটেড, কিন্তু আমার কাছে এটা আসলে কমপ্লিকেটেড লাগে, কিন্তু যে এটা করে অভ্যস্ত তার কাছে এটা কমপ্লিকেটেড মনে হবে না, বলবে ই কমার্স ইন্ডাস্ট্রি খুবই ইজি। তো যার যেটা করে ভালো লাগে, আমার কাছে সিম্পল মনে হয় ল ফার্ম। যে ল ফার্ম ইন্ডাস্ট্রিকে র্যাঙ্কিং করা খুবই সহজ, কারণ এদের কম্পিটিশন খুব কম থাকে, এদের কম্পিটিটর খুব কম থাকে, এবং এরা পিপিসি তে ইনভেস্ট করে, এরা এসিও তে ইনভেস্ট করে না। যদি কেউ এসিও তে ইনভেস্ট করে তা সে টপ 1% হয়ে যাবে ওই এরিয়াতে। তো এদেরকে সেল করাও খুব সহজ, এবং এই কোম্পানিগুলোকে খুব তাড়াতাড়ি গ্রো করা যায়, কারণ কম্পিটিশন খুব কম থাকে। যখন খুব তাড়াতাড়ি গ্রো করে দিতে পারবেন ক্লায়েন্টকে, তখন তো ক্লায়েন্ট এমনিতেই স্যাটিসফাই। ডিপেন্ড করে এটা। আবার সবাই আবার ল ফার্ম নিয়ে শুরু করবে না তো। আমরা তো বিষয়টা বললামই যে ওই এনভায়রনমেন্টটা তো আমার থাকতে হবে। আর এনিহাও যদিও আমি যদি এখন আজকে চোখ বন্ধ করে এখানে ঢুকেছি, আমি যদি এখানে ভালো করতে পারবো, বিষয়টা এরকম না। কজ হচ্ছে তুমি যে রিসার্চটা করছো, সেই রিসার্চটা কিন্তু আমি ওইভাবে করতে পারতেছি না, অথবা আমি ওই ব্যাপারে ওইরকম কিছু জানি না। আমি যদি চোখ বন্ধ করে যেখানে ডেফিনেটলি আমার জায়গায় ফেইলার আসবেই, স্বাভাবিক। আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে আমরা যে জায়গাতে যাই সেখানে আসলে খুব ডিপ রিসার্চ করতে হবে। যাদের সাথে আমরা কাজ করবো তাদের পুরা লাইফ স্টাইল, তারা কোথায় টাইম স্পেন্ড করে, সবকিছু আমাদের আসলে জানা উচিত। তাদের হবি কিরকম টাইপের হয়, কারণ আমরা যদি কথা বলতে যাই আমাদের এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হয়। আর যদি ওই জিনিসটা আমি এমন কিছু বললাম যেটা তার ভালোই লাগলো না, তো ইমপ্রেশনটা আমার নষ্ট হয়ে গেল। আমার ফিউচার প্রবাবিলিটি খুব কম থাকবে যে আমার কাছ থেকে সে কিছু একটা নিবে, এরকম কিছু। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একটা সিস্টেম আছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য লোকজন না আলাদা আলাদা সিএমএস চয়েস করে রাখে। ই কমার্স ইন্ডাস্ট্রি হলে তারা শপিফাই চয়েস করবে। আবার যদি এটা কোনো SaaS ইন্ডাস্ট্রি হয়, হয়তো তারা চয়েস করবে কোনো হাবস্পট বা স্কোয়ার স্পেস না, তবে হাবস্পট এটা চয়েস করে বেশিরভাগ। তো এটা ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে যে এটা কোন ইন্ডাস্ট্রির ওয়েবসাইট। ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে দেখবেন যে বিভিন্ন সিএমএস এর চয়েস করে এরা। তো চেষ্টা করবেন এমন ইন্ডাস্ট্রিটা চয়েস করার, যে ইন্ডাস্ট্রির ওয়েবসাইট গুলো খুব ইজি, যেটা কাজ করতে ভালো লাগবে, যে ইন্ডাস্ট্রির ওয়েবসাইট গুলোতে যেটা খুব ইজিতে অর্গানাইজ করা যাইতে পারে, এরকম। আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি ওই ইন্ডাস্ট্রির লোকজন ওয়ার্ডপ্রেসে বেশিরভাগ ওয়েবসাইট বানায়, এর জন্য আমি ওয়ার্ডপ্রেসে কমফোর্টেবল। আমি ওয়ার্ডপ্রেসের ডেভেলপার, আমি ওদের ওয়েবসাইট এমনকি ইউজার ফ্রেন্ডলি ভাবে ডিজাইনও করে দিতে পারি, এজন্য আমি ফিল করি এটাতে কমফোর্টেবল। আচ্ছা, তো যাই হোক, আমরা আর কথা বাড়াইতে যাই না। আই হোপ তো যে আমরা অনেক ভালো ভ্যালু দিতে পারছি, এন্ড আই হোপ সো যে যদি খুব ভালো রেসপন্স থাকে তাহলে আমরা আবারও এই বিষয়গুলো নিয়ে আরো ভালো বিষয় নিয়ে আমরা টপিকে কথা বলবো ইনশাআল্লাহ। কমেন্ট সেকশনে জানাই দেয় অডিয়েন্স যে কি জানতে চাইছে, এমন ছিল অথবা এমন যদি কোনো প্রশ্ন থাকে তো মুসলিম নিজে আইসা আমার ভিডিওর নিচের কমেন্ট আইসা রিপ্লাই দিতে যাবে, কোনো সমস্যা নাই। বাই দ্য ওয়ে আমার আর মুস্তাকিমের প্রোফাইলের লিংক বায়োতে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আর কমেন্টও দেওয়া থাকবে, সমস্যা নাই। তো আপনারা ওইখান থেকে হচ্ছে প্রোফাইল দেখতে পারবেন, সবকিছু করতে পারবেন। এন্ড ডেফিনেটলি রিচ আউট করবেন, এন্ড বলবেন যে ভাই আমার হেল্প দরকার, আমাকে একটু হেল্প করেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই, হেল্প করবা তো নাকি? হ্যাঁ, গুতাইতে শুরু করো। আমি অনেক পাই রে ভাই, মেসেজ পাই। আমার পাকিস্তানিরা মেসেজ দেয় সব বেশি, সব জায়গায়। হোয়াটসঅ্যাপে না পাইলে আমার ওয়েবসাইটের ওই কন্ট্যাক্ট সেকশনে গিয়ে, তারপর ইমেইলে গিয়ে, তারপর ডিএম করে ডাইরেক্ট লিঙ্কডইনে, এমনকি অনেকে টুইটার থেকে আমার ইমেইল করে। আর টুইটারে আমি তো টুইটারে যাই না রে ভাই, টুইটারেও মেসেজ দেয় আমারে, যাই না তো ওখানে।
সব জায়গায়। যাই হোক, এনিওয়ান হু ইজ স্ট্রাগলিং উইথ দিস, এই সব কিছু নিয়ে যারা স্ট্রাগল করতেছে, তো যদি আপনি খুব বেশি মানে এইখান থেকে যদি আপনার কোনো কিছু জিনিসে গ্যাপ থাকে তাহলে আপনি হ্যাঁ, অবশ্যই যদি গ্যাপ থাকে তাহলে সুন্দর করে লিখবেন পলিটেলি, আর অবশ্যই আমার কাছ থেকে রিপ্লাই পাবেন, সমস্যা নেই। আর মাস্টার ভাই তো আছে, মাস্টার ভাই এমনিতেই মেসেজ রিপ্লাই দেয় সবাইকে। আচ্ছা, আর এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কানেকশন যারাই দিতেছে অবশ্যই পার্সোনালাইজ নোট সহ দিবেন, কজ এখানে আর আপনি যদি খুব বেশি অ্যাক্টিভ না হন তাহলে আসলে কানেকশন না দেওয়াটাই ভালো, কারণ অ্যাক্টিভ হইলেই আপনি হচ্ছে দিবেন, কারণ রিডের অ্যালগরিদমের অনেক ব্যাপার স্যাপার আছে, সবকিছু মেনটেন করে আসলে আমাদের চলতে হয়। তো অবশ্যই যারা রিচ আউট করবেন অবশ্যই পার্সোনালাইজ নোট দিয়ে ইস্যুটা ওইখানে হাইলাইট করে দেওয়াটাই বেটার আমি মনে করি। তো যাই হোক, আমরা আসলে অনেক কিছু বললাম, শেষ করে দিই। আর তোমার যদি লাস্ট কোনো কিছু বলার থাকে বলতে পারো, নাহলে আমরা হচ্ছে গুড বাই বলে। হ্যাভ এ গুড ডে। হ্যাভ এ গুড ডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে জানাবেন কিরকম লাগছে। ওকে, যাই হোক, এই পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো পডকাস্টে। টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই।